লিঙ্কটা একটু দিয়ে দেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের মেগা ম্যারাথন ক্লাসে। একটু শুরুতে জানিয়ে দাও কে কোথা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে লাইভে, এবং একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও, মেনশন করে দাও, নিজের প্রোফাইল একবার শেয়ার করে দাও। আমি দেখতে পাচ্ছি এমডি জাহেদকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আমি তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো রয়েছি। এরপর আমি দেখতে পাচ্ছি তাজিকুল ইসলাম ওরূপকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। একটু জানিয়ে দাও সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। জান্নাতুল নাইম তোহাকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আগে বলো। প্রথমে আমাকে বলো ব্যবসায় সংগঠন প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে, কয়টা লিখেছো, কমন পড়েছে কিনা, অর্থাৎ যা যা পড়েছো কনসেপ্ট ক্লিয়ার লিখে আসতে পারছো কিনা সেটা একটু আমাকে জানাও। একটু দ্রুত জানিয়ে দাও স্যার। ওকে, আস্তে আস্তে আমাদের সাথে স্টুডেন্ট যুক্ত হচ্ছে। আমি নিজেও একবার ক্লাসটা শেয়ার করে দিই, তোমরা একবার শেয়ার করে দাও, একটু গ্রুপে জানিয়ে দাও, বন্ধুদের মেনশন করে দাও। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আদ্রিকা জান্নাত সালাম দিয়েছে। তারপর হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তোহা বলছে পরীক্ষা অনেক ভালো হয়েছে। বাকিটা জানা পরীক্ষা কেমন হয়েছে। আমাদের প্রথম পত্রের পর আর মাত্র একদিন বন্ধ আছে, শুধুমাত্র দ্বিতীয় পত্রের জন্য কালকে এবং পরশু দিনে আবার দ্বিতীয় পত্রের পরীক্ষা। দ্বিতীয় পত্রে কিন্তু পড়া অনেক। টোটাল আমাদের অধ্যায় কয়টা আছে দ্বিতীয় পত্রে? আমাদের টোটাল 7টা অধ্যায় রয়েছে, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছি শামাদুল ইসলাম রাতুলকে, আমি অনেক ভালো রয়েছি। এমডি মোর্শেদ বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তাহলে আশা করছি সবার প্রথম পত্র পরীক্ষা ভালো হয়েছে। এখন দ্বিতীয় পত্রের পালা। প্রথম পত্রের পর দ্বিতীয় পত্রে আমাদের টার্গেট হচ্ছে A+। কিভাবে সঠিক সময়ে, কম সময়ে, অল্প পরে, যেখান থেকে প্রশ্ন আসে ওইগুলো পরে তুমি যাতে একটা ভালো পরীক্ষার প্রস্তুতি নিতে পারো, আমাদের টার্গেট হচ্ছে সেটা। অর্থাৎ আমি প্রতিটা অধ্যায় থেকে, আজকে যতগুলো অধ্যায় শেষ করা যায়, প্রতিটা অধ্যায় থেকে মেইন টপিকগুলো তোমাকে সিকিউ এমসিকিউ সহ সলভ করিয়ে দেবো, যাতে কোনো সমস্যা না থাকে। ওকে, কেমন আছেন স্যার? আমি অনেক ভালো রয়েছি। কক্সবাজার থেকে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পরীক্ষা। আচ্ছা, ওকে, সবাই বলেছে পরীক্ষা ভালো হয়েছে, ভালো হয়েছে স্যার। তাহলে এবার আমরা দ্বিতীয় পত্রের জন্য রেডি কিনা স্যার? দ্বিতীয় পত্রে আমরা কোন অধ্যায় শুরু করবো? দেখো, প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা। এই অধ্যায় থেকে শুধু 2টা জায়গা থেকে প্রশ্ন আসে, তুমি বললে বিশ্বাস করবো না। মাত্র 2টা টপিক থেকে প্রশ্ন আসে, এগুলো পড়লেই তুমি সৃজনশীলের গ এবং গ নাম্বার আনসার করতে পারবা। বেশি কিছু পড়তে হবে না, 2টা টপিক পড়লে এনাফ। ওকে, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছে এমডি জাহেদ। বাকিরা কোন জায়গা থেকে যুক্ত হয়েছে? তাবাসসুম জাহানকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে একবার জানিয়ে দাও তো স্যার, আমি দেখতে চাই। পাশাপাশি ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদের মেনশন করে দাও। প্রথমে একটু আলোচনা করি, এই অধ্যায় থেকে স্যার কয়টা সৃজনশীল আসতে পারে। প্রথম অধ্যায় থেকে তুমি 2টা সৃজনশীল আশা করতে পারো, 2টা, কিন্তু একটা মাস্ট থাকবেই, একটা সৃজনশীল মাস্ট থাকবে, কিন্তু 2টাও আসতে পারে। এবং 2 থেকে 3টা এমসিকিউ থাকবে এই অধ্যায় থেকে, 2 থেকে 3টা এমসিকিউ। যদি 2টা সৃজনশীল দিয়ে 2টা আনসার করবে, একটা দিলে একটা আনসার করবা, কারণ টপিক হচ্ছে ছোট। 2টা টপিক থেকেই প্রশ্ন আসে, এর বাইরে থেকে প্রশ্ন আসে না। সাতকানিয়া থেকে তোহা যুক্ত হয়েছে, আরিফা আক্তার বগুড়া থেকে, তানিয়া সুলতানা তানহা বলছে নোয়াখালী থেকে, শ্রাবণী নূর বলছে ময়মনসিংহ থেকে, তারপর মনি বলছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে। তারপর হচ্ছে শিমুল আক্তার ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাই। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া। ওকে, প্রিয়তমাকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। নবাবকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে স্যার। আচ্ছা, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে। এবার তাহলে স্যার আমরা আমাদের শুরু করি। সবাই রেডি? প্রথম অধ্যায় থেকে কোথা থেকে প্রশ্ন আসে দেখার জন্য সবকিছু ক্লিয়ার কিনা। কক্সবাজার থেকে যুক্ত হয়েছে এমডি মোর্শেদ। ওকে, আরিফা জিজ্ঞেস করছে কেমন আছেন স্যার, বা অনেক ভালো রয়েছি। নুসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ জোনায়েদ যুক্ত হয়েছে কক্সবাজার থেকে, ঠিক আছে। চট্টগ্রাম থেকে রাতুল যুক্ত হয়েছে, নোয়াখালী থেকে শেখ রনি। ওকে, আচ্ছা স্যার, এবার আমরা তাহলে রেডি। প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা। এই যে ব্যবস্থাপনার ধারণা, প্রথমে আমাকে জানতে হবে ব্যবস্থাপনা কাকে বলে। দেখো, ব্যবস্থাপনার একটা সুন্দর সংজ্ঞা আমি তোমাদের দিয়ে দিচ্ছি।
পরিবার, সংঘ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠান, অফিস, আদালত, সমাজ, রাষ্ট্র নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়ে থাকে। এগুলো সুশৃঙ্খল পরিচালনা করার পদ্ধতিকে ব্যবস্থাপনা বলে। এটা কিন্তু ব্যবস্থাপনার সংজ্ঞা না, তোমাকে ব্যবস্থাপনা বোঝানোর জন্য যে ব্যবস্থাপনা কাকে বলে, সব কিছু সুশৃঙ্খলভাবে পরিচালনা করাকে কিন্তু ব্যবস্থাপনা বলে। এবার আসি স্যার, একটা এমসিকিউ তুমি কমেন্ট ধরে রাখো, ম্যানেজমেন্ট শব্দটা কোথা থেকে এসেছে? ম্যানেজমেন্ট শব্দটা এসেছে ইংরেজি, এই ব্যবস্থাপনা শব্দটি এসেছে ইংরেজি ম্যানেজমেন্ট শব্দ হতে, এবং ম্যানেজমেন্ট শব্দটি এসেছে ইতালীয় ম্যানেজিয়ারি থেকে। এই যেটা হচ্ছে ম্যানেজিয়ারি, এটা কোন শব্দ? ইতালীয় শব্দ। এটা হচ্ছে এমসিকিউর জন্য। এরপর দেখো, ম্যানেজমেন্টকে যদি আমরা একটু ভাঙা ট্রাই করি, ম্যানেজমেন্টকে 3 ভাগে ভাঙা যায়। দেখো, ম্যানেজ প্লাস ম্যান প্লাস টি হচ্ছে ট্যাক্টফুলি, এই 3টাকে আমরা জোড়া লাগালে কি হয়? ম্যানেজমেন্ট। তাহলে এটা এমসিকিউতে আসতে পারে। নিচের কোনটি ম্যানেজমেন্টের পূর্ণাঙ্গ রূপ? সেটা হচ্ছে স্যার ম্যানেজ প্লাস ম্যান প্লাস টি, টি মানে হচ্ছে কি? ট্যাক্টফুলি। তারপর স্যার আরেকটা জিনিস থেকে আসে, সেটা হচ্ছে 6M। 6M এটা তুমি সৃজনশীলের ক নাম্বারে পাবা, এমসিকিউতে পাবা। 6M মানে কি স্যার? আর এই 6M সম্পর্কে বলেছেন কে? জি ফ্র্যাঙ্কলিন। উনি বলেছেন 6M হচ্ছে একটা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উপকরণ, এবং এই 6M দ্বারা বোঝায় হচ্ছে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড। প্রতিটা উপাদানের শুরুতে এম আছে না, এই এমগুলোকে যুক্ত করে কি হয়েছে? 6M। এই এমগুলোকে যুক্ত করা হয়েছে আমাদের 6M। তাহলে আমি কেমনে মনে রাখবো স্যার? একটু মুখস্থ করে ফেলবো। ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড, 6M। এমসিকিউতে কিভাবে আসবে? নিচের কোনটি 6M এর বহির্ভূত, অর্থাৎ 6M এর মধ্যে কোনটা নাই, তাই এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড। বুঝছি স্যার? সবাই বুঝছি 6Mটা ক্লিয়ার? তারপর আসি স্যার, আমরা সবাই জানি কিনা ব্যবস্থাপনার জনককে? ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেওল। এটা তো সবার জানার কথা, এটা না জানলে তো ব্যবস্থাপনা পড়লে মাইক দিবে ব্যবস্থাপনার জনকের নাম না জানলে। ওকে, নুসরাত জাহান বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। তারপর আসি স্যার, আমরা আমাদের মূল টপিকে চলে যাই। আমাদের মূল টপিক, যেখান থেকে আমরা সবাই বসে আছি যেটা পড়ার জন্য, যেখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে। যেহেতু সময় কম, আমাদের একটু স্মার্টলি পড়ালেখা করতে হবে, ঠিক আছে? এই যে প্রথম জিনিস চলে আসছে, যেখান থেকে সিকিউ আসবে, এটার পাশে লিখে রাখো সিকিউ। তোমার বইয়ে থাকলে বইয়ে লিখো, অথবা স্ক্রিনশট নিয়ে রাখো। ব্যবস্থাপনার চক্র থেকেই সৃজনশীল আসবে। গ এবং ঘ নাম্বার, গ এবং ঘ নাম্বারের জন্য লাগবে। তাহলে স্যার ব্যবস্থাপনার চক্রটা একটা দেখি। ব্যবস্থাপনার চক্রের, আচ্ছা এখানে একটা জিনিস মনে হচ্ছে মিসিং, 1 2 3 4 5 6 7। এখানে প্রথমে শুরু হবে হচ্ছে পরিকল্পনা দিয়ে, এটা বলেছে এটা পরিকল্পনা হবে, আমি ঠিক করে দিচ্ছি। পরিকল্পনা, দেখো ব্যবস্থাপনা চক্র, পরিকল্পনা 1 নাম্বার কাজ হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। একটু টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। তাহলে স্যার এটা হচ্ছে ব্যবস্থাপনা চক্র, যেটা চক্র আকারে ঘুরতে থাকে। তাহলে ব্যবস্থাপনা চক্রের উপাদান কয়টি? ব্যবস্থাপনা চক্রের উপাদান হচ্ছে আমাদের 7টি। কয়টি স্যার? 7টি। এমসিকিউতে আসবে ব্যবস্থাপনা চক্রের উপাদান 7টি। প্রথম উপাদানের নাম কি? প্রথম উপাদান হচ্ছে পরিকল্পনা। প্রথম ধাপ এবং শেষ ধাপ এগুলো এমসিকিউতে দেয় স্যাররা। ব্যবস্থাপনা চক্রের প্রথম ধাপ কি? পরিকল্পনা। কাকে দিয়ে ব্যবস্থাপনার কাজগুলো শুরু হয়? পরিকল্পনাকে দিয়ে ব্যবস্থাপনার কাজগুলো শুরু হয়। এবং ব্যবস্থাপনার শেষ ধাপ কি? শেষ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ। তার মানে প্রথম ধাপ এবং শেষ ধাপ এমসিকিউর জন্য মনে রাখতে হবে, এবং এই সম্পূর্ণ ধাপ সবগুলো সৃজনশীলের জন্য মনে রাখতে হবে। তাহলে স্যার পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, এটা হচ্ছে ব্যবস্থাপনা চক্র। বুঝলাম, এই যে এটা চক্রের মতো ঘুরতে থাকে। পরিকল্পনা দিয়ে শুরু হয়, নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়, আবার পরিকল্পনা দিয়ে শুরু হয়, আবার নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়। আরও প্রশ্ন করে, নিয়ন্ত্রণের পরবর্তী ধাপ কি? নিয়ন্ত্রণের পরবর্তী ধাপ হচ্ছে পরিকল্পনা। ঠিক আছে? এখন স্যার সৃজনশীলে প্রশ্ন কিভাবে আসে সেটা বুঝতেছি না। কিভাবে সৃজনশীলে প্রশ্ন আসে? তোমাকে সৃজনশীলে এই জিনিসটা মনে করে দিবে না, এটা খালি দেওয়া থাকবে, পাশে একটা কোয়েশ্চন মার্ক দিয়ে দিবে। গ নাম্বারে জিজ্ঞেস করবে উদ্দীপকের কোয়েশ্চন মার্কের স্থানে কোন জিনিসটি বসবে, বা উদ্দীপকের কোয়েশ্চন মার্কের স্থানের গুরুত্ব, বিষয়টির গুরুত্ব ব্যাখ্যা করো, তোমার মতামত দাও, বিশ্লেষণ করো। তাহলে আমি যখন দেখবো পরিকল্পনা, সংগঠিতকরণ, এরপরে 3 নাম্বারটা মিসিং, তাহলে এটা তো আমার মনে আছে কার পরে কি বসবে, তাহলে আমি ইজিলি বুঝে যাবো এখানে বসবে কি? কর্মী সংস্থান। তার মানে স্যার সৃজনশীল বলো, এমসিকিউ বলো, এই চক্র থেকে আমরা পাবোই। এবং এই চক্রটা তোমরা পারো কিনা আমাকে বলো তো। এই চক্রটা কার কার মুখস্থ আছে, অর্থাৎ ধাপে ধাপে নামগুলো কার মনে আছে একটু বলো আমাকে, দেখি আমি দেখতে চাই। ওকে, সাইয়েদ জাহিদুল হক বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। শিমুল আক্তার বন্ধুদের মেনশন করেছে, থ্যাংক ইউ। তোহা শেয়ার ডান, থ্যাংক ইউ। নুসরাত জাহান বলছে 7টি। হ্যাঁ, বাকিরা বলো এই জিনিসটা কার কার মুখস্থ আছে বলো।
ভাইয়া প্লিজ বলেন কোন চ্যাপ্টারগুলো পড়লে 7টা সিকিউ ভালো মতো এক্সাম করতে পারি। আজকের এক্সাম ব্যাট হয়েছে, মুসার রহমান বলছে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। তুমি 5টা অধ্যায় পড়লে তুমি 7টা সৃজনশীল লিখতে পারবা ইজিলি, আমি বলে দিব। তার মধ্যে এটা প্রথম অধ্যায়। এমডি জাহাদ বলছে আমার মুখস্থ আছে। ওকে, বাকিরা বলো আলহামদুলিল্লাহ মনে আছে। ওকে, ইব্রাহিম বলছে মনে আছে। বাকিরা এটা যদি মনে থাকে তাহলে তুমি সৃজনশীল আনসার করতে পারবা আমার। গুড। তাহলে আমাকে এইটা বলো স্যার, এখান থেকে সৃজনশীল কি আসবে তুমি বুঝে গেছো কিনা, কিভাবে প্রশ্ন করবে। আর এমসিকিউতে প্রথম ধাপ শেষ ধাপ থেকে প্রশ্ন করবে, আর সৃজনশীলের যে কোনো একটা জিনিস কোয়েশ্চেন মার্ক দিয়ে দিবে। আমি কিছুক্ষণ পরে তোমাকে দেখাচ্ছি প্রশ্ন কীরকম হয়। ওকে, নুসরাত উনি বলছে আমার, শ্রাবণী নূর বলছে আমার। ভেরি গুড, সবারই বেশিরভাগই দেখি মনে আছে। মনি বলছে মনে আছে। গুড, ভেরি গুড। তাহলে একটা টপিক গেল যেখান থেকে প্রশ্ন হবে। এবার আসো সেকেন্ড টপিক। এই অধ্যায়ের জাস্ট এই দুইটা টপিক পড়লে এনাফ। সেকেন্ড টপিক হচ্ছে স্তর। স্তর থেকে তুমি প্রশ্ন পাবা, প্রচুর প্রশ্ন পাবা। এটার পাশে লিখে রাখো সিকিউ সৃজনশীল। এটার পাশে লিখে রাখো সিকিউ সৃজনশীল স্তর থেকে। এখনই প্রমাণ দিচ্ছি আমি তোমাকে কতগুলো প্রশ্ন সেই জায়গা থেকে। ওকে, সামিয়া বলছে স্যার আপনার ক্লাস করে আজকে অনেক অনেক ভালো পরীক্ষা দিতে পারছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, আমার মনে আছে, আমার মনে আছে। আচ্ছা ঠিক আছে, এবার আসি স্যার। স্তর, ব্যবস্থাপনার স্তর কয়টি? ব্যবস্থাপনার স্তর হচ্ছে 3টি। উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। কয়টা স্তর? 3টা। উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। তারপর আমাকে মনে রাখতে হবে কোন স্তরে কে কে থাকে এবং ওই স্তরের কাজ কী কী। যেমন উচ্চ স্তরে কে থাকে ওইটার কাজ কী, মধ্য স্তরে কে থাকে ওর কাজ কী, এবং নিম্ন স্তরে কে থাকে ওর কাজ কী। প্রথমে আমরা আলোচনা করব ভালো করে উচ্চ স্তর নিয়ে। একটু ভালো করে দেখিনি উচ্চ স্তরের কাজ কী কী। দেখো, উচ্চ স্তরের সাথে জড়িত আছে হচ্ছে আমাদের পরিচালনা পর্ষদ, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান বা সভাপতি, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী অফিসার, সেক্রেটারি সচিব, মহাব্যবস্থাপক বা মহাপরিচালক। তার মানে যে কোনো প্রতিষ্ঠানে যারা টপ লেভেলে থাকে, একদম উচ্চ স্তরে হাই পজিশনে থাকে, ওদেরকে বলা হয় উচ্চ স্তরের কর্মকর্তা। এই যে ওরা সবসময় দেখো, ওরা সবসময় হাই পজিশনে থাকে, তাই না? এদের মধ্যে আমরা অনেকের নাম এমনি শুনছি, অনেকের বাবা, আব্বু, আম্মু, ঠিক আছে, মামা, চাচা, এরকম অনেক পদে চাকরি করে। এগুলো আমরা ছোটবেলা থেকে শুনতেছি। তাহলে যেগুলো টপ লেভেলে চাকরি করে তাদেরকে বলা হয় উচ্চ স্তরের কর্মকর্তা। ঠিক আছে স্যার, তাদেরকে কি বলা হয়? উচ্চ স্তরের কর্মকর্তা। তারপর ওদের কাজ কি? উচ্চ স্তরের যারা কাজ করে ওরা কি কি কাজ করে বলতে? যারা উচ্চ স্তরে থাকে, প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে, প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করে, প্রতিষ্ঠানের কৌশল ও নীতি নির্ধারণ করে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, এই যেগুলো এমসিকিউতে আসে, এবং পর্যবেক্ষণ করে। এখান থেকে প্রথমত আমি বলি এমসিকিউ কিভাবে আসবে। তোমাকে এমসিকিউতে বলবে নিচের কে উচ্চ স্তরের কর্মকর্তা, 4টা অপশন দিয়ে দিবে। এখানের মধ্যে এখান থেকে যে কোনো একটা থাকবে। তাহলে তোমার থেকে দেখে বুঝতে হবে এখানে কার পদ কোনটা, কে সবচেয়ে টপ লেভেলের, সেই হচ্ছে উচ্চ স্তরের কর্মকর্তা। তারপর এমসিকিউ তারা জিজ্ঞেস করবে নিচের কোনটি উচ্চ স্তরের কাজ, অর্থাৎ উচ্চ স্তরে কোন কাজটি করবে। উচ্চ স্তরে সবসময় দেখো ফিল্ডে গিয়ে কোনোদিন কাজ করবে না। উচ্চ স্তরে নীতি নির্ধারণ করে দিবে, সিদ্ধান্ত নিবে, পরিকল্পনা করবে, অর্থাৎ উচ্চ স্তর হচ্ছে মানসিক কাজ করবে। আমরা বলতে পারি উচ্চ স্তর মানসিক পরিশ্রম করবে, মানসিক পরিশ্রম। তারা সবসময় তাদের মেধা দিয়ে, তাদের চিন্তা দিয়ে, তাদের দক্ষতা দিয়ে কাজ করবে। বুঝতে পারছি স্যার? এটা ক্লিয়ার কিনা একটু জানাও। স্যার আজকে কয়টা অধ্যায় পড়াবেন? আজকে ট্রাই করবো 2টা থেকে 3টা অধ্যায় পড়ানোর জন্য, যেহেতু তোমাদের হাতে সময় কম, মাত্র একদিন বন্ধ আছে। জাস্ট আমার সাথে ক্লাসগুলো করো, কোথা থেকে প্রশ্ন আসে আমার সাথে প্রশ্ন সলভ করো, তুমি বুঝে যাবা কিভাবে পড়তে হবে। ওকে, এবার আমাকে বলো উচ্চ স্তরটা বুঝছো কিনা। এখান থেকে এখানে কে কে থাকে, ওদের কাজ কী কী, এটা বুঝে গেছি কিনা একটু জানাও তো স্যার, একটু কষ্ট করে জানাও এটা বুঝছো কিনা। ক্লিয়ার? ওকে, আদ্রিকা জান্নাত বলতেছে ক্লিয়ার। বাকিটা একটু জানাও স্যার ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত বোঝা গিয়েছে কিনা। ওকে, আব্দুল্লাহ আল ফাহিম বন্ধুদের মেনশন করতেছে, থ্যাংক ইউ। জানাও স্যার, বাকিটা একটু জানাও। ক্লিয়ার স্যার, নুসরাত উনি বলছে ক্লিয়ার। তাহলে আমরা উচ্চস্তর চিনে ফেলছি, উচ্চস্তরের কাজ কী কী করে, উচ্চস্তরে কারা কারা জড়িত বুঝে গেছি। এরপর আমরা মধ্যস্তরে চলে যাই স্যার। মধ্যস্তর, মধ্যস্তর মধ্যে মাঝামাঝিতে যারা থাকে ওদেরকে বলে মধ্যস্তরের ব্যবস্থাপনা। এখন দেখো তুমি মধ্যস্তরে কে কে কারা কারা থাকে। উপব্যবস্থাপক, এর আগে পড়ছিলাম মহাব্যবস্থাপক উনি উচ্চ স্তরের, আর উপব্যবস্থাপক মধ্যস্তর। সহকারী ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক, কারখানা ব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, মানব সম্পদ ব্যবস্থাপক। যত প্রকারের মাঝখানে যত প্রকারের ব্যবস্থাপক আছে ওরা সব হচ্ছে মধ্যস্তরের ব্যবস্থাপক। ওরা সব কি স্যার? মধ্যস্তরের ব্যবস্থাপক।
এবার আসি মধ্যস্তরের কাজ কি স্যার, ওরা কাজ কি করবে? উচ্চ স্তরের যে কাজগুলো গৃহীত, যে পরিকল্পনাগুলো হয়েছে ওগুলো বাস্তবায়ন করার জন্য মধ্যস্তর কাজ করবে। অর্থাৎ উচ্চ স্তর এখান থেকে মধ্যস্তরকে নির্দেশনা দিবে এটা করতে হবে, এবং সেই কাজগুলো মধ্যস্তরে কি করবে স্যার? মধ্যস্তর সেগুলো বাস্তবায়ন করবে। বুঝে গেছি স্যার? মধ্যস্তরে কে কে আছে এবং মধ্যস্তরের কাজ কি কি একটু আমাকে এটা জানাও। স্যার ক্লাসের পিডিএফ পাবো? জি স্যার, কালকের ক্লাসের পিডিএফ পান নাই, ক্লাসের পরপরই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, আমি দেখতে পাচ্ছি অনিক দত্ত চলে এসেছে। অনিক, পরীক্ষা কেমন হয়েছে আমাকে জানাবা। আর একটু বলো, পিডিএফ পাবা স্যার? পিডিএফ পাবা, এমসিকিউ এর পিডিএফে দিব, এমসিকিউ সলভ করে দিব, সৃজনশীল সলভ করে দিব, কিছু বাকি থাকবে না। ওকে, একটু মনোযোগ দিয়ে জাস্ট ক্লাসটা করো। ওকে, বুঝছি স্যার। তাহলে উচ্চ স্তর গেল, মধ্যস্তর গেল, দুইটা স্তর আমরা চিনে ফেলছি। বাকি আছে বলো তো কোন স্তর? আর কোন স্তর বাকি আছে একটু বলো। আর কোন স্তর বাকি আছে একটু বলো স্যার। ক্লাসের পিডিএফ দিয়ে দিব স্যার, চিন্তা করিয়েন না। আর বাকি আছে হচ্ছে নিম্ন স্তর। নিম্ন স্তরে কারা কাজ করে স্যার? দেখো, নিম্ন স্তরকে বলা হয় প্রথম সারির ব্যবস্থাপনা। তাহলে উচ্চ স্তর মধ্যস্তরকে কাজ দিবে, আর মধ্যস্তরকে কাকে কাজ দিবে? মধ্যস্তর নিম্ন স্তরকে কাজ দিবে। নিম্ন স্তর বলতে একদম প্রতিষ্ঠানের নিচের লেভেলে যারা থাকে। এখন স্যার দেখি কারা কারা নিম্ন লেভেলে থাকে। শাখা ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, কারখানা সুপারভাইজার, তত্ত্বাবধায়ক, ফোরম্যান। এই যেটা বেশি এমসিকিউতে আসে সেটা লিখে রাখো, ফোরম্যান, এটা এমসিকিউতে বেশি দেয়। কর্মনায়ক, শ্রমিক সর্দার, অফিস সুপার, পিয়ন, শ্রমিক, ওনারা সবাই হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপনা। তাহলে এখান থেকে এই যেটা এমসিকিউতে কীভাবে দেখো, নিচের কে নিম্ন স্তরের ব্যবস্থাপক বা নিচে কে নিম্ন স্তরে কর্মরত, তাহলে দেখবা যে এই জিনিসটা অপশনে থাকে বেশিরভাগ সময়। ফোরম্যান, উনি হচ্ছে নিম্ন স্তরের কর্মরত। তাহলে নিম্ন স্তর কোন কাজটা করবে? নিম্ন স্তর হচ্ছে মধ্যস্তরে যে কাজগুলো দিবে ওগুলো করবে। তাছাড়া নিম্ন স্তর কোন ধরনের কাজ করে থাকে বলো তো? নিম্ন স্তর শারীরিক শ্রম করে থাকে, শারীরিক শ্রম, শারীরিক পরিশ্রম করে থাকে। উচ্চ স্তর করে হচ্ছে মানসিক শ্রম। মধ্যস্তর কিন্তু দুইটাই করে, শারীরিক ও মানসিক। আর নিম্ন স্তর হচ্ছে শারীরিক শ্রম করে। শারীরিক মানে ফিজিক্যাল ওয়ার্ক, একদম কারখানায় মাঠে ঘাটে কাজ করতে হয় ওদেরটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ক। জি স্যার, ভালো হয়েছে, এমসিকিউ যা দিচ্ছিলেন ভালোই কমন পাইছি। 25টা হয়েছে, শেষ সময় 7টা সৃজনশীল ভুল লিখছি, ভেরি গুড। তারপর হচ্ছে স্যার আজকে অনেক কমন পাইছি, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, সেকেন্ড পেপারে ভালো করতে হবে। ফার্স্ট পেপার গেছে, ফার্স্ট পেপার অনেকের ভালো হয়েছে, অনেকের ভালো হয় না। সেকেন্ড পেপার মাস্ট বি ভালো করতে হবে, ঠিক আছে? A+ নিশ্চিত করতে হবে আমাদের গ্রুপ সাবজেক্টগুলোতে। এগুলো থেকে শুধু এমসিকিউ আসবে, এগুলো থেকে সিকিউ প্লাস এমসিকিউ দুইটাই আসবে। এখনই আমি তোমাকে সলভ করাচ্ছি, জাস্ট 2টা মিনিট সময় দাও। বুঝছো কিনা বলো? উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর, ক্লিয়ার কিনা? 3টা স্তর পড়ালাম। এই যে উচ্চ স্তরে কে কে আছে, ওদের কাজ কি কি? মধ্য স্তরে কে কে আছে, ওদের কাজ কি কি? নিম্ন স্তরে কে কে আছে, ওদের কাজ কি কি? এই যে ওদেরকে আমরা উদ্দীপকে পাবো, তখন ধরে নিব হচ্ছে নিম্ন স্তরের কর্মী। ঠিক আছে স্যার, বুঝছি। 3টা স্তর ক্লিয়ার। 3টা স্তর যদি ক্লিয়ার হয়ে যায়, এবার আমরা সিকিউ সলভে যাব স্যার। বলেছিলাম না এই অধ্যায়ে শুধু 2টা টপিক থেকে প্রশ্ন আসে, একটা হচ্ছে ব্যবস্থাপনা চক্র, আর একটা হচ্ছে কি স্তর। একটা হচ্ছে ব্যবস্থাপনা চক্র, আর একটা হচ্ছে কি স্তর। এই জাস্ট এই 2টা টপিক থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? এই যে আরেকটু দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের স্তর আর এই হচ্ছে চক্র। এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। এখন প্রথম অধ্যায়ের সলভে যাচ্ছি আমরা। স্যার শুধু 2টা টপিক শিখেছে, তারপরে প্রশ্ন সলভ করাচ্ছে, তার মানে এই 2টা টপিকের বাইরে প্রশ্ন আসে না। দেখি সবাই রেডি হয়ে বসো, দেখি তোমরা কতটুকু পারো। প্রথমে ঢাকা বোর্ড 2023, দেখো তো যা যা পড়াইছে সেখান থেকে প্রশ্ন আসছে কিনা। আমরা এখন যা যা পড়ছি সেখান থেকে প্রশ্ন আসছে কিনা দেখো। আগে গ নাম্বারের দিকে তাকাও। মিস্টার আসাদ ব্যবস্থাপক হিসেবে কোন স্তরে দায়িত্ব পালন করছেন? এই যে দেখো স্তর, কোন স্তরের? মিস্টার আসাদ, স্তর থেকে প্রশ্ন চলে আসছে, শুরুতেই প্রশ্ন চলে আসছে। এবার পরে দেখি স্যার মিস্টার আসাদ এখানে কি করছে, উনি কোন স্তরে আছে। মনোযোগ দাও সবাই, আমার সাথে পড়ো। মিস্টার নাহিদ এবং মিস্টার আসাদ একই প্রতিষ্ঠানে কর্মরত। তাদের দুজনের সঠিক দায়িত্ব পালন এবং কর্ম সম্পাদনের উপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। মিস্টার নাহিদ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নীতিমালা নির্ধারণ করেন। এই যে দেখো, আমরা পড়ছিলাম না প্রতিষ্ঠানের নীতিমালাকে নির্ধারণ করে যারা উচ্চ স্তরে আছে, টপ লেভেলে আছে, ওরাই নীতিমালা নির্ধারণ করে। কিন্তু আমাকে জিজ্ঞেস করছে আসাদ, আচ্ছা আসাদ পড়ি। এছাড়াও তিনি পরিকল্পনা প্রণয়নের সাথে সম্পৃক্ত। তাহলে মিস্টার নাহিদ হচ্ছে নীতিমালা নির্ধারণ করে, পরিকল্পনা করে। আর আমরা জানি যারা নীতিমালা নির্ধারণ করে, পরিকল্পনা করে, ওরা হচ্ছে উচ্চ স্তরে। কিন্তু আমার লাগবে আসাদকে। এই যে আসাদ,
অন্যদিকে মিস্টার আসাদ পরিকল্পনার সঠিক বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ও পরামর্শ দেন। আচ্ছা, তাহলে মিস্টার আসাদ ফোরম্যান এবং তত্ত্বাবধায়কদের নির্দেশনা দেন। আর তোমাদের আমি কি বলেছি, ফোরম্যান কোথায় থাকে? ফোরম্যান হচ্ছে নিম্ন স্তরে থাকে। তার মানে মিস্টার আসাদ মধ্যস্তরে থাকে। মধ্যস্তর নিম্ন স্তরকে নির্দেশনা দিবে, উচ্চস্তর মধ্যস্তরকে নির্দেশনা দিবে, আর মধ্যস্তর নিম্ন স্তরকে নির্দেশনা দিবে। এই যে দেখো, মিস্টার আসাদ ফোরম্যান ও তত্ত্বাবধায়কদের নির্দেশনা দিচ্ছে। তার মানে এই যে মিস্টার আসাদ হচ্ছে এখানে, দেখো মিস্টার আসাদ হচ্ছে এখানে, আর মিস্টার আসাদ কাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে? ফোরম্যানকে দিক নির্দেশনা দিচ্ছে। তার মানে স্যার মিস্টার আসাদ হচ্ছে মধ্যস্তর এবং উনি নির্দেশনা যাকে দিচ্ছে সেটা হচ্ছে নিম্ন স্তর। বুঝতে পারছো? তাহলে আনসার কি? মিস্টার আসাদ ব্যবস্থাপক হিসেবে মধ্যস্তরের দায়িত্ব পালন করছেন। বুঝছো কিনা বলো? দ্বিতীয়। ভেরি গুড। জাকারিয়া শেখ বলেছে দ্বিতীয় স্তর। আব্দুল্লাহ আল ফাহিম বলছে মধ্যস্তর। ভেরি গুড। বুঝে গেছো কিনা বলো স্যার? এটা কেন মধ্যস্তর আনসার সেটা বুঝছে কিনা? ক্লিয়ার? দেখো প্রথম অধ্যায়ে এই জায়গা থেকে প্রশ্ন পাবো তোমরা, এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। এবার একটু সবাই রেসপন্স করো তো, স্তর বুঝে গেছো কিনা? এটার আনসার কি হবে? গ নাম্বার, মিস্টার আসাদ হচ্ছে মধ্যস্তর। এই যে মিস্টার আসাদ জিজ্ঞেস করছে মধ্যস্তর। জি স্যার। মধ্যস্তরের ব্যবস্থাপক নুসরত জাহান বলছে, মনি বলছে জি স্যার। দ্বিতীয় স্তর এমডি জাহেদ। ইয়া দ্বিতীয় বলবা না, মধ্যস্তর বলবা। মধ্যস্তর। বাকিরা বুঝছি স্যার কেন মধ্যস্তরের? বলো তো। জি স্যার, ক্লিয়ার। তাহলে আমরা ঢাকা বোর্ড 2023-এর গ নাম্বার সলভ করে ফেললাম। আমরা আনসার ইজিলি বুঝতে পারছি, এত সহজ, ইজিলি আনসার বোঝা গেছে। দ্বিতীয় স্তর বুঝছি স্যার। জি স্যার, ক্লিয়ার। এরপর ঘ নাম্বার, মিস্টার নাহিদ ও মিস্টার আসাদের ব্যবস্থাপকীয় দক্ষতার সংমিশ্রণের কারণে উল্লেখিত প্রতিষ্ঠান সামনে এগিয়ে যাচ্ছে। তুমি কি একমত? হ্যাঁ, আমরা একমত। এই যে দেখো, মিস্টার নাহিদ হচ্ছে উচ্চ স্তরের আর মিস্টার আসাদ হচ্ছে মধ্য স্তরের। দুজনে একসাথে যখন মিলেমিশে কাজ করতেছে তখন প্রতিষ্ঠানটা আস্তে আস্তে সফল হচ্ছে, এবং এটার সাথে আমরা একমত। সবাই যদি এক হয়ে কাজ না করে তাহলে প্রতিষ্ঠান সফল হবে না। তাহলে আমরা এটার সাথে কি একমত। তারপর একমত লিখে কে কোন স্তরে সেটা লিখবা, কে কি কাজ করে সেটা লিখবে। একটা প্রথম প্যারা হয়ে যাবে, স্যারে প্রথম প্যারাটাই পড়বে, তারপর দ্বিতীয় প্যারা থেকে উদ্দীপককে বিশ্লেষণ করবা। শেষ। দ্যাটস ইট, ক্লোজ। ক্লিয়ার? বুঝে গেছো আশা করি। প্রথম অধ্যায় থেকে একটা সিকিউ তো থাকবেই, আবার দুইটাও আসতে পারে, এটা স্যারের উপর ডিপেন্ড, কিন্তু একটা আসবে, মাস্ট, ফিক্সড। ঢাকা বোর্ড 23 আমরা সলভ করে ফেললাম। কত সহজ ছিল দেখো, ঢাকা বোর্ড 23। দেখি এরপর আরেকটা সলভ করি স্যার আমরা। আরেকটা আছে, এটাও ঢাকা বোর্ড 23। তার মানে প্রতিটা বোর্ডে দুইটা করে আসছে। তোমাদের বারেও আসতে পারে, ভাগ্য ভালো থাকলে তোমরা দুইটা করে পাবা, যেহেতু শর্ট সিলেবাস। তাহলে আবার আমরা পেয়ে গেছি কাকে? ঢাকা বোর্ড 23-কে। গ নাম্বারে খেয়াল করো আবার, মিস্টার মারুফের কার্যক্রমের মধ্যে ব্যবস্থাপনার কোন কাজের বৈশিষ্ট্য বিদ্যমান? কোন কাজ? ব্যবস্থাপনার কাজ জিজ্ঞেস করছে। ব্যবস্থাপনার কাজ কয়টি? 7টি পড়াইছি না? পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। এই 7টা থেকে যে কোনো একটা আনসার হবে, কারণ এখানে ব্যবস্থাপনার কাজের কথা জিজ্ঞেস করছে। কাজ 7টা কাজ থেকে যে কোনো একটা আনসার হবে। তাহলে আবার উদ্দীপক পরে দেখি স্যার এখানে আসলে আনসার কি হবে। মিস্টার মারুফ একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাবৎ সুপারভাইজার হিসেবে কর্মরত। এই যে দেখো সুপারভাইজার, উনি কিন্তু নিম্ন স্তরের। স্তর জিজ্ঞেস করলে আমরা পেরে যেতাম ইজিলি। তিনি এক্ষেত্রে বেশ পারদর্শিতা অর্জন করেন। তিনি নিজে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনের চিন্তা করলেন। তার বসবাসরত এলাকায় এ ধরনের ফ্যাক্টরি না থাকায় এটিকে তিনি লাভজনক ব্যবসায় বলে মনে করেন। ওনার এলাকায় কোনো ফ্যাক্টরি নেই, সে উনি এখানে ফ্যাক্টরি দিবেন। তিনি নিজের সঞ্চিত অর্থ এবং ব্যাংক থেকে কিছু ঋণ নিয়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করলেন। তিনি প্রকল্প নির্বাচন ও বাস্তবায়নের ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দেন। এই যে দেখো দূরদর্শিতা মানে কি জানো? ভবিষ্যতে কি হবে না হবে সেটা সম্পর্কে আগে থেকে আইডিয়া করে নেওয়া, এটা হচ্ছে দূরদর্শিতা। তাছাড়া এক্ষেত্রে তিনি মিতব্যয়িতার নীতি অবলম্বন করেন, ফলে অল্প দিনে তার প্রতিষ্ঠান লাভজনক হয়ে ওঠে। এবার উনি যেহেতু কিছু কাজ করছে, এটা ওনার কোন কাজের মধ্যে পড়ছে বলো? 7টা কাজ আছে। পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। 7টা কাজের মধ্যে এটা পরে তোমার কি মনে হয়েছে উনি কোন কাজের বৈশিষ্ট্য বিদ্যমান বলো স্যার? ঢাকা বোর্ড সহজ থাকে স্যার। ঢাকা বোর্ড সহজ করে, এটা কিন্তু কথা ঠিক, খারাপ বলো নাই। ঢাকা বোর্ড সহজ করে, যে বোর্ডই হোক না কেন স্যার, কিছু করার নাই, পরীক্ষাতে দিতে হবে, ভালো করতে হবে। বলো এই জিনিসটা পরে কি মনে হয়েছে? এমডি জাহেদ সবার আগে উত্তর দিয়েছে পরিকল্পনা। ওকে, বাকিরা আনসার দাও। বাকিরা একটু আমাকে আনসার দাও স্যার।
এমডি সাজ্জাদুল ইসলাম চৌধুরী বলছে পরিকল্পনা। ফার্স্ট 5 সেকেন্ডের মধ্যে আনসার দিতে হবে, এতক্ষণ তো লাগার কথা নয়। আমি দেখেই বুঝে গেছি উনি একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিতে চাচ্ছেন, চিন্তা ভাবনা করতেছেন কিভাবে দিলে ভালো হবে, কি কি করতে হবে। তার মানে উনি ব্যবস্থাপনার পরিকল্পনা কাজটি করেছেন, পরিকল্পনা। ভেরি গুড, যারা আনসার দিয়েছে সবার উত্তর সঠিক। উনি ব্যবস্থাপনার পরিকল্পনা কাজটি সম্পাদন করেছেন। গুড, ভেরি গুড। অনিক দত্ত বলছে পরিকল্পনা, ফাহিম বলছে পরিকল্পনা, আব্দুল্লাহ আল রিয়াদ বলছে পরিকল্পনা, শ্রাবণী নূর বলছে পরিকল্পনা, জাকারিয়া বলছে পরিকল্পনা, মনি বলছে পরিকল্পনা, ইব্রাহিম বলছে পরিকল্পনা, নুসরাত জাহান বলছে পরিকল্পনা। ভেরি গুড, তোমাদের জন্য হাততালি। সবার উত্তর সঠিক, সবার উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে স্যার, আরেকটা বোর্ড দেখি। তোমরা অলরেডি বুঝে গেছো কোথা থেকে প্রশ্ন আসতেছে। লাস্ট ওয়ান, আরেকটা বোর্ড সলভ করি স্যার। আরেকটা বোর্ড সলভ করি, সেটা হচ্ছে 4 নাম্বার রাজশাহী বোর্ড 2023। এটা তোমরা আনসার করবা, 10 সেকেন্ডের ভিতরে আনসার করতে হবে, বেশি সময় দিব না। রাজশাহী বোর্ড 2023 গ নাম্বার দেখো, উদ্দীপকের মিসেস শাইলা কোন স্তরের কর্মকর্তা। আবার স্তর থেকে প্রশ্ন বেশি হবে। স্তর বলো। মিসেস শাইলা একটি বিপণন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের নীতি কৌশল বাস্তবায়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন। আমি এটা পরে বুঝে গেছি, আর পড়তে হবে না। প্রথম 2 লাইন পরে বুঝে গেছি মিসেস শাইলা কোন স্তরের কর্মকর্তা। বলো কোন স্তরের, কোন স্তরের বলো, কোন স্তরের বলো। মিসেস শাইলা প্রথম 2 লাইন পরে বুঝে গেছি উনি কোন স্তরের, উচ্চ স্তর, মধ্য স্তর নাকি নিম্ন স্তর। বলো, তোমাদের বলেছিলাম কিনা যারা টপ লেভেলে কাজ করে, যারা টপ লেভেলে কাজ করে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, নীতি নির্ধারণ করে, মাথা দিয়ে কাজ করে, শ্রম মেধাশ্রম দিয়ে কাজ করে, মানসিক শ্রম দিয়ে কাজ করে। ওকে, আদ্রিকা বলছে উচ্চ, জাহেদ বলছে উচ্চ স্তর, তারপর মনি বলছে প্রথম কি আবার স্যার, উচ্চ স্তর বলবা, উচ্চ স্তর। জাকারিয়া বলছে প্রথম স্তর, উচ্চ স্তর বলবা। মহিবুদ্দিন উচ্চ স্তর, প্রথম স্তর, উচ্চ স্তর, উচ্চ স্তর, প্রথম স্তরের ব্যবস্থাপক, উচ্চ স্তর। অনিক বলছে, ইব্রাহিম বলছে উচ্চ স্তর, রাতুল বলছে উচ্চ স্তর, জাহিদুল হক, তাবাসসুম জাহান, সাজ্জাদুল ইসলাম, শ্রাবণী নূর, শাহিন সুলতানা সবাই বলছে উচ্চ স্তর এবং সবার আনসার সঠিক। ওকে, তাজিকুল ইসলাম ওরবা বলছে উচ্চ স্তর। ভেরি গুড। এই যে যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, নীতি নির্ধারণ করে, কৌশল বাস্তবায়ন করে, তারা হচ্ছে উচ্চ স্তরের। ভেরি গুড। এবার আমাকে বলো স্যার, প্রথম অধ্যায় থেকে প্রশ্ন কোথা থেকে হচ্ছে বুঝে গেছো তুমি? একটা হচ্ছে স্তর আর একটা হচ্ছে ব্যবস্থাপনা চক্র। এটা এর বাইরে থেকে প্রশ্ন হয় না, গ এবং গ। বুঝছো কিনা বলো? প্রথম অধ্যায় ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার প্রথম অধ্যায়ের? ব্রিফলি পড়তে হচ্ছে নাকি একটু স্মার্টলি পড়ালেখা করলে আমরা ইজিলি প্লাস তুলতে পারবো? যেহেতু এটা শর্ট সিলেবাস, তোমাদের বেশি ব্রিফলি পড়তে হচ্ছে না, একটু স্মার্টলি পড়ালেখা করলে ইজিলি প্লাস পাওয়া যায়। ঠিক আছে? বর্তমানে কি হচ্ছে, বর্তমানে একটা কথা কিন্তু আমি বিশ্বাস করি, স্মার্ট ওয়ার্ক ইজ বেটার দেন হার্ড ওয়ার্ক। এই অবস্থা হয়ে গেছে এখন। যত বেশি স্মার্ট ওয়ার্ক করা যায় তত বেশি এখন সর্বোচ্চ ফলাফল লাভ করা যায়। এখন আসি স্যার, এই অধ্যায় থেকে কয়েকটা এমসিকিউ সলভ করি। ঠিক আছে? এই অধ্যায় থেকে কয়েকটা এমসিকিউ সলভ করি। এই যে দেখো এখানে সব দেওয়া আছে। প্রথম অধ্যায় থেকে গ এবং গতে কি আসে? ব্যবস্থাপনা চক্র স্তর, ব্যবস্থাপনা সর্বজনীনতা। ব্যবস্থাপনা সর্বজনীন বলতে সব জায়গায় এটার ব্যবহার আছে। তারপর খ কতে কি আছে দেখো, এগুলো সব পিডিএফ পেয়ে যাবা, এখান থেকে পড়বা। ঠিক আছে? ক্লিয়ার স্যার? যেখান থেকে আসবে পারবো। গুড। স্তর থেকে আসবে, চক্র থেকে আসবে। এবার দেখি স্যার এই অধ্যায়ে এমসিকিউ তোমরা পারো কিনা, তোমরা কতটুক কাবিল হয়েছে একটু দেখি আমি। এখানে দেখো, এখানে সব ইম্পর্টেন্ট জিনিস সব আসে, সব আছে। শিল্প বিপ্লব কোন দেশে হয়? ব্রিটেনে হয়। এমসিকিউতে পাবা এগুলা, মনোযোগ দাও। দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতা কে? সানজু, পরীক্ষা আসে। ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, এটা কে বলছে? সক্রেটিস। এগুলো পরশুদিন পরীক্ষায় তুমি প্রশ্ন এসে আমাকে দেখাবা স্যার এগুলো আসছে কিনা। তারপর ইউটোপিয়া গ্রন্থটি কে রচনা করেন? থমাস মোর। আধুনিক ব্যবস্থাপনার জনক আমরা সবাই জানি হেনরি ফেওল। আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? রবার্ট ওয়েন। এগুলো কমন কোয়েশন, কমন। আধুনিক গণনাশাস্ত্রের জনক কে? চার্লস বেবেজ। তারপর আরও আছে স্যার, আরও আছে। জেট তত্ত্বের জনক কে? জেট তত্ত্বের জনক হচ্ছে উইলিয়াম উচি। জেট তত্ত্ব একটা আছে, এক্স তত্ত্ব একটা আছে, ওয়াই তত্ত্ব একটা হচ্ছে জেট তত্ত্ব। তারপর এমবিও এর পূর্ণরূপ কি? ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। সৃজনশীলের ক নাম্বারে পাবা এমবিও এর পূর্ণরূপ ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। এই ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস এটা কে বলছে? পিটার এফ ড্রাকার বলছে। তারপর আর কি কি আছে স্যার? এক্স ও ওয়াই তত্ত্ব কে দিছে? এক্স ও ওয়াই তত্ত্ব দিছে হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর। একটা এক্স ও ওয়াই তত্ত্ব, একটা জেট তত্ত্ব। তাহলে এক্স ও ওয়াই তত্ত্ব ডগলাস ম্যাকগ্রেগর, আর জেট তত্ত্ব হচ্ছে উইলিয়াম জিওসি। অর্থাৎ যত ধরনের তোমাদের ব্যবস্থাপনায় দ্বিতীয় পত্রে কিন্তু ব্যবস্থাপনাবিদদের নাম একটু বেশি। কে কোন গ্রন্থ লিখছে, কে কোনটা লিখছে, কে কিসের জন্য বিখ্যাত, এগুলো একটু বেশি মনে রাখতে হয়। ঠিক আছে স্যার?
তারপর আধুনিক ব্যবস্থাপনার জননী বলা হয় কাকে? মেরি পার্কার ফলেটকে। ব্যবস্থাপনার প্রথম নারী বা মানবী বলা হয় কাকে? এই যে লিলিয়ান মুলার গিলব্রেথ। ব্যবস্থাপনার প্রকৌশলের জনককে? ফ্র্যাঙ্ক বাঙ্কার গিলব্রেথ। এগুলা তোমাদের মনে রাখতে হবে এমসিকিউর জন্য, বুঝছেন? এবার আসি স্যার, ব্যবস্থাপনার প্রথম কাজ কি? পরিকল্পনা। শেষ কাজ কি? নিয়ন্ত্রণ। এগুলো সৃজনশীলের ক নাম্বারে আসে। এবার আমরা কয়েকটা এমসিকিউ দেখি পারি কিনা, দেখি। তোমরা আবার আনসার দেখতে না পারার মতো কালকের মতো আমি আবার দাঁড়িয়ে গেছি আনসারগুলো মুছে দেওয়ার জন্য। 1 নাম্বার দিয়ে আনসার করো তো সবাই, 1 নাম্বার দিয়ে আনসার করো তো। 1 নাম্বার, ব্যবস্থাপনা কি? যে কোনোভাবে কাজ আদায় করা, বস্তুগত সম্পদের যথার্থ ব্যবহার করা, মানুষকে কৌশলের সাথে পরিচালনা করা, মানবীয় সম্পদের উন্নয়ন সাধন করা। দেখি পারো কিনা। 1 নাম্বার দিয়ে আনসার করো। ফার্স্ট 5 সেকেন্ডের মধ্যে আনসার করতে হবে, বেশি সময় নেওয়া যাবে না। ব্যবস্থাপনা কি? দেখি কে সবার আগে আনসার করতে পারে। আমি এক সাইডে চলে আসি। সাজ্জাদুল ইসলাম সবার আগে আনসার দিয়েছে। সাজ্জাদুল ইসলাম। বাকিরা জানাও, বাকিরা দ্রুত জানাও স্যার। আব্দুল আল ফাহিম বলছে একের, এটা কি বলছে? সাইদ জাহিদুল হক বলছে একের গ, মনি বলছে একের গ, শিবন বলছে একের গ, প্রীতম দাস বলছে একের গ, সাজ্জাদুল ইসলাম একের সি, ইব্রাহিম বলছে সি। আচ্ছা, ইব্রাহিম বলছে এ, ফাহিম বলছে একের ক, আদ্রিকা জান্নাত বলছে গ, মোহেবউদ্দিন বলছে গ, শিল্প মিত্রা বলছে সি। এ এবং সি এর মধ্যে কম্পিটিশন হচ্ছে, কে বলতেছে এ, কে বলতেছে সি। শাহিন সুলতানা বলছে একের সি, নুসরাত উর্মি বলছে একের সি, ইসরাত রুবা বলছে একের সি, শ্রাবণী নূর বলছে একের 4। আচ্ছা, 3 ধরনের উত্তর পাইছি, এ সি ডি, 3 ধরনের আনসার পাইছি। তারপর শিল্প মিত্র বলছে সি, মুমিন বলছে সি, শ্রাবণী নূর গ, জাহেদ বলছে সি, অনিক দত্ত বলছে সি। ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা হচ্ছে মানুষকে কৌশলের সাথে পরিচালনা করা, কৌশলে কাজটা আদায় করে নেওয়া হচ্ছে ব্যবস্থাপনা। তার মানে রাইট আনসার হচ্ছে সি। যারা সি বলেছে তাদের আনসার সঠিক। নুসরাত জাহান বলছে আবার তোমাকে মাইক দিতে হবে। নুসরাত জাহান মাইক খাবা, ভুল উত্তর দিচ্ছ। এবার 2 নাম্বার আসি। ম্যানেজমেন্ট শব্দটি কোন বিদেশি শব্দ থেকে এসেছে? বলো তো, পড়াইছি কিনা কিছুক্ষণ আগে শুরুতেই? ম্যানেজমেন্ট শব্দটি এখান থেকে এসেছে, শুরুতেই পড়াইছি এটা। বলো ম্যানেজমেন্ট শব্দটি কোন বিদেশি শব্দ থেকে এসেছে? এগুলো তোমরা প্রশ্ন এগুলাই পাবা। 2 নাম্বার উত্তর দিয়েছে হচ্ছে সবার আগে ফারজান উত্তর দিয়েছে গ, জাহেদ বলছে সি, শিপন বলছে সি, সাজ্জাদুল ইসলাম বলছে সি, ফাহিম বলছে গ, নুসরাত বলছে 2 এর সি। ওকে, নুসরাত উর্মি। তাবাসসুম জাহান বলছে 2 এর এ, মোহেব বলছে 2 এর গ, আদ্রিকা জান্নাত সি, সামাদুল ইসলাম রাতুল বলছে 2 এর গ, নুসরাত জাহান বলছে 1 এর সি। এটা 2 নাম্বার, এটা এখনো 1 নাম্বার কেন? 2 নাম্বার দিয়ে আনসার করো। প্রীতম দাস বলছে সি, মনি বলছে সি, শ্রাবণী নূর বলছে সি। ওকে, ম্যানেজমেন্ট শব্দটি কোন বিদেশি শব্দ থেকে এসেছে? জার্মানি, কানাডা, ইতালি নাকি ফ্রান্স? দেখো, ম্যানেজমেন্ট শব্দটি এসেছে হচ্ছে আমাদের ইতালি শব্দ থেকে, ইতালি ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে। তার মানে রাইট আনসার হচ্ছে 2 এর সি। 2 এর সি যারা দিয়েছে তাদের জন্য হাততালি, ভেরি গুড, তোমাদের উত্তর সঠিক হয়েছে, গুড। এবার আমরা আমাদের পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তীতে আমরা চলে যাই স্যার 3 নাম্বার এবং 4 নাম্বার। আগে আনসারগুলো মুছে দিই, তারপর 3 নাম্বার দিয়ে আনসার করো। ম্যানেজমেন্ট শব্দটি এসেছে ইতালীয় কোন শব্দ থেকে? কিছুক্ষণ আগে পড়ছি ইতালীয় শব্দ থেকে আসছে, এবার ইতালীয় কোন শব্দ থেকে আসছে সেটা বলো দেখি। 3 নাম্বার দিয়ে আনসার করো, ইতালীয় কোন শব্দ থেকে আসছে এবার সেটা বলো। 3 নাম্বার দিয়ে বলো। 3 নাম্বার দিয়ে বলো স্যার। 2 এর সি রাইট আনসার চলে গেছে, এখন আমরা 3 নাম্বারে আছি। 3 নাম্বার দিয়ে আনসার করো। 3, ইতালিয়া কোন শব্দ থেকে এসেছে? খ, খ, গ নাকি গ? দেখি কে পারে। শুরুতে এটাও পড়াইছি। মনি বলছে ঘ, ফারজানা বলছে 3 এর এ, ইসরাত রুবা বলছে ডি, মোহেব বলছে 3 এর গ, আব্দুল আল ফাহিম বলছে 3 এর ঘ, সাইয়দ জাহিদুল হক বলছে 3 এর ঘ, নুসরাত উর্মি বলছে 3 এর ডি। তারপর হচ্ছে ইব্রাহিম বলছে 3 এর এ, আদ্রিকা জান্নাত বলতেছে ক, তারপর হচ্ছে তাজিকুল ইসলাম অরূপ বলছে 3 এর ডি, রুনা আক্তার বলতেছে 3 এর 4, শিপন বলতেছে 4 এর বি, আনিশা বাহারুল 3 এর বলছে কত? 3 এর ঘ, শাহিন সুলতানা, তারপর হচ্ছে সামাদুল ইসলাম রাতুল এ বলছে, প্রিয়তমা বলছে ডি, মকসুদুল মলকে কে বলছে এ, কে বলছে ডি। সঠিক উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার। কার কার সঠিক উত্তর হয়েছে বলো? ঘ নাম্বার। ম্যানেজমেন্ট শব্দটি এসেছে ইতালীয় ম্যানেজিয়ারি শব্দ থেকে, MANEGGIARE। সাবধান,
ওয়ার্ডটা মাথায় রাখবা, ম্যানেজারি, কনফিউজ হওয়া যাবে না। চারটা দেখে সেম মনে হচ্ছে কিন্তু সেম না। রাইট অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। কার কার হয়েছে বলো, কার কার হয়েছে বলো। গুড, আমার হয়েছে, ভেরি গুড ভেরি গুড, সাবাস। 4 নাম্বার দিয়ে বলো, ম্যানেজমেন্ট শব্দের সমার্থক শব্দ কোনটি? টু কন্ট্রোল, টু হ্যান্ডেল, টু কোঅর্ডিনেট নাকি টু মোটিভেট? বলো, এটা রাইট অ্যান্সার কি বলো। ম্যানেজমেন্ট শব্দের সমার্থক শব্দ কোনটি? টু কন্ট্রোল, টু হ্যান্ডেল, টু কোঅর্ডিনেট নাকি টু মোটিভ? 4 নাম্বার আমার হয়েছে, আমার হয়েছে। ওকে ওকে, কারো কারো হয়েছে, কারো কারো ভুল হয়েছে। যাদের ভুল হয়েছে ওরা গোল খাইছে, গোল। যাদের হয়েছে তারা গোল দিয়েছ। 4 নাম্বার, 4 নাম্বার ফারজানা বলছে 4-এর বি, প্রীতম দাস 4-এর খ, এমডি জাহেদ 3-এর বি, বি মোহেব বলছে বি, আদ্রিকা জান্নাত বি, সাজ্জাদুল ইসলাম, নুসরাত বলছে বলছি তো, মনি বলছে 4-এর গ। ওকে, কে বলছে বি, কে বলছে সি? দেখি কার উত্তর হয়। সবাই 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 4 নাম্বার আনসার করো সবাই, আমি দেখতে চাই কার উত্তর হচ্ছে। ফার্স্ট আনিশা বলছে 4-এর গ, 4-এর বি। এ এমসিকিউ তো অনেকে গোল খাবা, অনেকের আনসার ভুল হচ্ছে আমি দেখতেছি। এ এমসিকিউ তো অনেকের আনসার ভুল হচ্ছে। রাইট আনসার হচ্ছে টু হ্যান্ডেল, বি নাম্বার। এবার বলো কার কার হয়েছে। ম্যানেজমেন্ট শব্দের সমার্থক শব্দ হচ্ছে কি? টু হ্যান্ডেল। হ্যান্ডেল মানে কি? পরিচালনা করা, কৌশলে পরিচালনা করা। যারা পারো নাই তারা গোল খাইছো, গোল। তারপর তারপর আসি স্যার 7 নাম্বার। 7 নাম্বার আমরা আনসার করি, 7 আর 8 নাম্বার আনসার করি আমরা। 7 আর 8 নাম্বার, ব্যবস্থাপনা কোন ধরনের প্রক্রিয়া? ধারাবাহিক, অনিয়মিত, স্থায়ী নাকি অস্থায়ী? 7 নাম্বার দিয়ে আনসার করো। 7 নাম্বার আমার হয়েছে, আমার হয়েছে। গুড, যাদের হয়েছে তারা গুড, যারা হয় নাই তারা গোল খাইছো। 7 নাম্বার, ব্যবস্থাপনা কোন ধরনের প্রক্রিয়া? দ্রুত স্যার, আমরা এরপর আরেকটা অধ্যায়ে চলে যাব। অলরেডি প্রথম অধ্যায়ে কী কী আসে, কী কী আসতেছে আমরা বুঝে যাচ্ছি, অলরেডি বুঝে গেছি। সৃজনশীল কোথা থেকে আসতেছে, এমসিকিউ কোথা থেকে আসতেছে, এগুলো সব বোর্ড প্রশ্ন। 7 নাম্বার দিয়ে আনসার করো। 7-এর ক বলছে সাইয়েদ জাহিদুল, এমডি জাহিদ বলছে 7-এর সি, ইশরাত রুবা বলছে 7-এর এ। তারপর আব্দুল্লাহ ফাহিম বলছে 7-এর ক, প্রীতম দাস বলছে ক, ইব্রাহিম বলছে এ, সঞ্জুর রহমান বলছে এ, নুসরাত উর্মি বলছে এ, শিপন বলছে 7-এর এ। শিপন একসাথে একটা একটা আনসার করবা। তাজিকুল ইসলাম ওর বলছে এ, শ্রাবণী নূর বলছে এ। বেশি আনসার ভাই, আনসার দেখা যাইতেছে, আনসার দেখা যাচ্ছে। শিট, আরেকটু মুছতে হতো। ব্যবস্থাপনা কোন ধরনের প্রক্রিয়া? ব্যবস্থাপনা হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। রাইট আনসার হচ্ছে ক। বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছো, বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছো। গুড, ভেরি গুড। এবার 8 নাম্বারে আসি, এবার 8 নাম্বারে আসি। একটি প্রতিষ্ঠানে কয় ধরনের উপকরণ থাকে? দেখি এটা পারো কিনা। 2, 3, 4 নাকি 5? বলো। 8 নাম্বার ফারজানা বলছে, ফারজানা বলছে 8-এর এ, ফারজানা বলছে 8-এর এ। বাকিরা জানাও। ইসরাত রুবা, আয়রা আহমেদ। ওকে, গুড, ভেরি গুড। 8-এর ক, 8-এর ক বলছে সবাই। এমডি মহিবুদ্দিন বলছে 8-এর ক, নুসরাত জাহান বলছে 8-এর বি, সাইয়েদ জাহিদুল হক বলছে 8-এর ক, আব্দুল্লাহ ফাহিম বলছে 8-এর ক। জাহিদ বলছে পারি না স্যার। কেন পারো না স্যার? শিখে নাও, না পারলে সমস্যা নেই। দেখো, একটি প্রতিষ্ঠানে 2 ধরনের উপকরণ থাকে। একটা হচ্ছে মানবীয় উপাদান, মানবীয় উপাদান মানে মানুষ। আরেকটা হচ্ছে কি? বস্তুগত উপাদান। বস্তুগত উপাদান মানে হচ্ছে মেশিন, যন্ত্রপাতি, এগুলা। তাহলে 1 ধরনের, 2 ধরনের। রাইট আনসার হচ্ছে 2 ধরনের, ক নাম্বার। 8-এর ক শিখে নাও। যারা জানো না, আগে পড়ো নাই, তারা এটা শিখে নাও। গুড গুড, বেশিরভাগ আনসার সঠিক হয়েছে। এবার আর কয়েকটা সলভ করবো, লাস্ট ওয়ান। তারপর আমরা ধাপে ধাপে অন্যদিকে এগিয়ে যাব। এরপর আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। ইয়েস, এরপর আরেকটা জিনিস পড়াবো, লাস্ট কোয়েশ্চন। দেখি পারো কিনা, দেখি তোমরা পারো কিনা। 9 এবং 10 নাম্বার। সবাই কেউ আনসার দেখবা না? আনসার মুছে দিচ্ছি আমি। ইয়েস, 9 নাম্বার। এরপর হচ্ছে 10 নাম্বার। দেখো 9 নাম্বার কি বলছে, দেখো 6M এর অন্তর্ভুক্ত 9 কোনটি? তোমাদের মুখস্থ করাইছি না, তোমাদের মুখস্থ করাইছি না 6M? দেখো তোমাদের আমি 6M মুখস্থ করাইছি। 6M এর অন্তর্ভুক্ত 9 কোনটি? 9 বলছে অর্থ, বাজার, পরিমাপ নাকি পদ্ধতি? কোনটা? ওকে, সোমাইয়া ফেরদৌস মিম বলছে স্যার আমি সন্দীপ থেকে দেখছি, একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, তুমি একটু রেকর্ড ক্লাস দেখে নিও, এখন আমাদের সাথে যুক্ত হয়ে যাও। 9 নাম্বার দিয়ে আনসার করেন স্যার। 9 নাম্বার, 6M এর অন্তর্ভুক্ত 9 কোনটি? আমরা পড়েছিলাম 6M মানে হচ্ছে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড। এখান থেকে প্রশ্ন আসে বলেছিলাম, দেখো প্রশ্ন আসছে অলরেডি। 9 এর সি, সবাই বলছে 9 এর সি 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 সি।
সবাই বলছে সি। কোনটি 6M এর অন্তর্ভুক্ত নয়? তাহলে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, এই যে মানি আছে তাহলে এটা অন্তর্ভুক্ত, মার্কেট আছে এটা অন্তর্ভুক্ত, ম্যাথন অন্তর্ভুক্ত, তার মানে পরিমাপ এটা ছিল না, আনসার হচ্ছে এটা অন্তর্ভুক্ত নয়। গুড, ভেরি গুড, সবার উত্তর হয়েছে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড। এবার বলতেছে স্যার 6M এর বস্তুগত উপাদান কয়টি? এই যে 6M আছে, 6M এর উপাদান তো 6টি, এর মধ্যে বস্তু কয়টি? বস্তু মানে যাদের প্রাণ নাই। দেখো তো কার কার প্রাণ নেই, আমরা একটু দেখিতে পারি কিনা। 10 নাম্বার, কার কার প্রাণ নেই দেখো, কার কার প্রাণ নেই দেখো। প্রথম হচ্ছে মেশিন, মেশিনের কোনো প্রাণ নাই, তার মানে এটা বস্তুগত উপাদান। মানি, টাকার কোনো প্রাণ নেই, এটাও বস্তুগত উপাদান। তাহলে ম্যান, মেশিন, মানি, তারপর ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালসের কোনো প্রাণ নেই, এটাও বস্তুগত উপাদান। ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মার্কেটেরও কোনো প্রাণ নেই। তারপর হচ্ছে মেথড, মেথডের কোনো প্রাণ নেই, শুধুমাত্র একটা জিনিসের প্রাণ আছে, সেটা হচ্ছে ম্যান। তার মানে 5টা জিনিস পাইছি। 6M এর বস্তুগত উপাদান কয়টি? 5টি। রাইট আনসার 10-এর 4। বুঝছো? ভালো করে বুঝতে পারছি স্যার 10টা কেমন আনসার করতে হবে, একটু ট্রিকি কোয়েশ্চেন ছিল। 10-এর আনসার হচ্ছে 5টি। বস্তুগত উপাদান 5টি হলে মানবীয় উপাদান একটি, একজনের প্রাণ আছে, সেটা হচ্ছে ম্যান, মানুষ। এবার বলো স্যার প্রথম অধ্যায় ক্লিয়ার হয়ে গিয়েছে কিনা? কোথা থেকে প্রশ্ন আসতেছে? সিকিউ প্লাস এমসিকিউ সলভ করে ফেলছি, ডান। একটা অধ্যায় শেষ, একটা অধ্যায় আমরা ক্লিয়ার করলাম। কোথা থেকে প্রশ্ন আসবে তার মানে ওইগুলো বেশি করে পড়বা, ওইখান থেকে আনসার হবে, তুমি নিজে সলভ করতে পারবা। আমি অনেকগুলো সলভ করে দিলাম। ওকে, এবার বলো কোন অধ্যায় যাব? একটা অধ্যায় আমরা সাকসেসফুলি শেষ করলাম, এবার বলো কোন অধ্যায় যাবো? স্যার জি স্যার ক্লিয়ার, সবার আনসার দেখতে চাই, ক্লিয়ার, সবার আনসার দেখতে চাই স্যার, বুঝছি কিনা, প্রথম অধ্যায় ক্লিয়ার কিনা একদম ভালোভাবে। এরপর আমরা কোন অধ্যায়ে যাব বলো? কোন অধ্যায়ে গেলে আমরা সবচেয়ে বেশি ভালো হয়? প্রথম অধ্যায় শেষ করলাম, আমরা কি দ্বিতীয় অধ্যায় শুরু করবো স্যার? দ্বিতীয় অধ্যায় হচ্ছে নীতিমালা। নীতিমালা হচ্ছে কয়টা? হেনরি ফেয়েলের 14টা নীতিমালা আছে। অথবা আমরা তৃতীয় অধ্যায় পড়তে পারি, অথবা আমরা তৃতীয় অধ্যায় পড়তে পারি। জি স্যার রাতে ক্লাস হবে, ক্লাস হবে কালকে সকালে, কালকে সকালে ক্লাস হবে আবার ম্যানেজমেন্ট দ্বিতীয় অধ্যায় সেকেন্ড চ্যাপ্টার। সবাই বলতে সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার কি কঠিন লাগে তোমাদের? হেনরি ফেয়েলের নীতিমালা কঠিন লাগে কিনা? মুখস্থ হয় না, মনে থাকে না, নীতি বুঝতে পারি না, এরকম কিনা? সবাই বলছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2। ওকে চলো তাহলে আমরা আজকে চ্যাপ্টার 2-কে A to Z শেষ করে ফেলি। দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি। আমি তো তেমন ক্লাস পাই নাই স্যার, ওকে একটু পেজের সাথে যুক্ত থাকবা। এখন আসে স্যার এই অধ্যায় থেকে প্রশ্ন কয়টা আসবে? এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল পাবা, এটা ধরে রাখো, লিখে রাখো। এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে এবং সেগুলো নীতি থেকে আসবে। 3 থেকে 4টা এমসিকিউ পাবা, অর্থাৎ 23-24 নাম্বার তোমার এই অধ্যায়ে আছে। সো ভালো করে বুঝতে হবে। সহজ চ্যাপ্টার 2 বলতেছে, কে বলছে চ্যাপ্টার 3, কিন্তু বেশিরভাগ বলতে চ্যাপ্টার 2। যারা চ্যাপ্টার 2 পারো তোমরা রিভিশন দিয়ে নাও, যারা পারো না আমার থেকে সহজে টেকনিকে শিখে রাখো, ঠিক আছে? জি স্যার কঠিন লাগে, কঠিন লাগে স্যার। আচ্ছা ওকে এবার তাহলে শুরু করি স্যার। তোমরা বলো ব্যবস্থাপনার নীতি হেনরি ফেয়েল কয়টা নীতি দিয়েছেন? হেনরি ফেয়েল ব্যবস্থাপনার 14টি নীতি দিয়েছেন। এই নীতিগুলোর নাম মনে থাকে তোমাদের? 14টি নীতি দিয়েছেন হেনরি ফেয়েল, ব্যবস্থাপনার 14টি নীতি দিয়েছেন। এই নীতিগুলো থেকেই প্রশ্ন হবে। স্যার কোনো চ্যাপ্টার কি স্কিপ করা যাবে? মানে কোন চ্যাপ্টার না পড়লেও সিকিউ আনসার করা যাবে? অধ্যায় 10 নিয়ন্ত্রণটা তোমরা স্কিপ করতে পারো, বাকিগুলো পড়লে ভালো। 14টি নীতি দিয়েছে, ইয়াস। হেনরি ফেয়েল ব্যবস্থাপনার 14টি নীতি, এর বাইরেও 3-4টা নীতি শিখতে হয়। আবার 14টা নীতি পড়ার পর আর 3-4টা নীতি পড়তে হয়, না হলে ওইখান থেকে প্রশ্ন চলে আসে আবার। না স্যার মনে থাকে না, ইজি লাগে স্যার, ইজি। সঞ্জয় রহমান বলছে ইজি লাগে। তাহলে আমরা হেনরি ফেয়েলের প্রথমেই নীতিগুলো নিয়ে আলোচনা শুরু করে দিই। প্রথম নীতি স্যার কোনটা? প্রথম নীতি হচ্ছে আমাদের প্রথম নীতি শুরু হচ্ছে কার্য বিভাজন দিয়ে। কার্য বিভাজন একটু ভালো করে বোঝানো, আমি তোমাকে এগুলো একদম টেকনিক্যালি শর্টকাটে মনে রাখার জন্য বলবো, ব্রিফলি মুখস্থ করবো এরকম না, টেকনিক্যালি মনে রাখবা। কার্য বিভাজন মানে কি? 1 নম্বর এটা দিয়ে আলোচনা করি। কার্য বিভাজন প্রতিষ্ঠানের কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে প্রতিটা বিভাগের দায়িত্বে এক একজনকে দিয়ে দেওয়া হচ্ছে কার্য বিভাজন। মানে আমাদের প্রতিষ্ঠানে কিন্তু অনেকগুলো বিভাগ আছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, পারচেজ ডিপার্টমেন্ট। প্রতিষ্ঠানের কাজগুলোকে আমি ভাগ করে যার কাজটা তাকে বুঝিয়ে দিব। হিসাবের কাজ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, বিক্রয়ের কাজ সেল ডিপার্টমেন্ট, মার্কেটিংয়ের কাজ মার্কেটিং ডিপার্টমেন্ট।
এভাবে যখন প্রতিষ্ঠানের কাজগুলোকে ছোট ছোট ভাগ করে এক একটা বিভাগকে দিয়ে দিব, সেটা হচ্ছে কার্য বিভাজন। বুঝছি? একটা নীতি ক্লিয়ার, শেষ। একটা নীতি ক্লিয়ার, শেষ। শেষ। কার্য বিভাজন শেষ কিনা দেখো। প্রতিষ্ঠানের কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে এক একজন বিশেষজ্ঞকে দিয়ে দেওয়া হচ্ছে কার্য বিভাজন। এতটুকু পড়লে এনাফ। বলো বুঝছো কিনা? একটা একটা নীতি শেষ করতেছি আমি। এরপর 2 নাম্বার কর্তৃত্ব দায়িত্ব ভারসাম্য। 2 নাম্বার হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্বে ভারসাম্য। কর্তৃত্ব বলতে আদেশ নির্দেশ দান এবং পুরস্কার ও শাস্তি দেওয়ার বৈধ ক্ষমতাকে বোঝায়। কর্মীদের কাজ করাতে হলে নির্বাহীকে প্রয়োজনীয় কর্তৃত্ব দায়িত্ব নিবিড়ভাবে সম্পর্কিত। অর্থাৎ আমি যে একজনকে একটা কাজ দিব, তাকে সেই কাজের জন্য ততটুকু ক্ষমতাও দিতে হবে, যতটুকু কাজ দিব ততটুকু ক্ষমতা দিব। এটা হচ্ছে কর্তৃত্ব দায়িত্ব ভারসাম্য। অর্থাৎ আমি যদি এতটুকু কাজ দিই, আমাকে ক্ষমতা এতটুকু দিতে হবে। দুইটা ভারসাম্য হতে হবে, কম বেশি হলে হবে না। যতটুকু কাজ করতে দিব ততটুকু ক্ষমতা দিব কাজটা করার জন্য। এটাকে বলে কর্তৃত্ব ও দায়িত্বে ভারসাম্য। ঠিক আছে স্যার? শেষ। 2 নাম্বার 2টা নীতি শেষ। তোমাদের বইয়ে নীতিগুলো অনেক বড় বড় আছে না? দেখো আমি ছোট ছোট করে বুঝাই দিচ্ছি। তারপর আসি নিয়মানুবর্তিতার নীতি। 3 নাম্বার নিয়মানুবর্তিতা। নিয়মানুবর্তিতা বলতে প্রতিষ্ঠানের নিয়ম নীতি মেনে চলতে হবে, প্রতিষ্ঠানের সময়ের কাজ সময়ে করতে হবে, প্রতিষ্ঠানের সবার প্রতি সমান শ্রদ্ধাশীল হতে হবে, সময়ের কাজ সময়ে করাই হচ্ছে নিয়মানুবর্তিতা। তোমাকে প্রতিষ্ঠানের নিয়ম নীতি মেনে চলতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে, এটাই হচ্ছে নিয়মানুবর্তিতা। নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবা না। যদি উদ্দীপকে দেখো কে নিয়মের বাইরে গিয়ে কাজ করতেছে, তাহলে ওর নিয়মানুবর্তিতার নীতি লঙ্ঘন করতেছে। বুঝছি? তারপর 4 নাম্বার, এটা থেকে প্রশ্ন আসে আদেশের ঐক্য। ওর পাশে একটা স্টার চিহ্ন দিয়ে রাখা, আদেশের ঐক্য। আদেশের ঐক্য মানে কি স্যার? আদেশের ঐক্য নীতির মূল কথা হলো একজন কর্মী প্রত্যক্ষভাবে একই সময়ে একজন ঊর্ধ্বতনের কাছ থেকে আদেশ পাবে। একজন উপরের স্তর কর্মকর্তা শুধু একজনকেই একই টাইমে আদেশ দিতে পারবে। সেম টাইমে যদি দুজন আদেশ দেয়, আমি কাজটা কোন দিকে করব, কে বলতেছে এদিকে, কে বলতেছে এদিকে, সেম টাইমে 2টা আদেশ দিলে আমরা সে আদেশটা কি করতে পারবো না, মেনটেন করতে পারবো না। সেজন্য বলা হয় একই সময়ে শুধু একজন ঊর্ধ্বতন আদেশ দিবে, সেটা হচ্ছে আদেশের ঐক্য। বুঝতে পারছি? সেটা হচ্ছে আদেশের ঐক্য। তাহলে যদি সেম টাইমে 2জন আদেশ দিয়ে দেয়, তাহলে কি হবে স্যার? আদেশের ঐক্য ভঙ্গ হয়ে যাবে। সেম টাইমে 2জন আদেশ দিলে আদেশের ঐক্য ভঙ্গ হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আদেশের ঐক্য মানে স্যার একজনই একই সময়ে একজনকে আদেশ দিতে পারবে, 2জন আদেশ দিতে পারবে না। সেটাই হচ্ছে আমাদের আদেশের ঐক্য। ক্লিয়ার? আদেশের ঐক্য ক্লিয়ার। 4টা নীতি চলে গেছে। 14টা নীতির মধ্যে 4টা নীতি শেষ। নির্দেশনার ঐক্য। এখন দেখো স্যার, নির্দেশনার ঐক্যটা কি, এটার ওটার মধ্যে পার্থক্য কি? নির্দেশনার ঐক্য হচ্ছে এই নীতির মূল কথা হলো মূল লক্ষ্য অনুযায়ী প্রতিষ্ঠানের সব ক্ষেত্রে একই দ্বারাই নির্দেশনা দিতে হবে। অর্থাৎ আমি প্রতিষ্ঠানের সব জায়গায় সেম নির্দেশনা দিব। এই বিভাগকে এইটা নির্দেশনা দিলে পরের বিভাগকে নির্দেশনা সেম নির্দেশনা, ধারাবাহিকভাবে সেম নির্দেশনা দিতে হবে। আমি যদি কাউকে নির্দেশনা দিই এদিকে একজনকে বলতেছি এদিকে একজনকে এদিকে, তাহলে সেটা হবে না। নির্দেশনা দিতে হবে ধারাবাহিকভাবে, প্রতিটা বিভাগকে সমানভাবে নির্দেশনা দিতে হবে। এটা হচ্ছে নির্দেশনার নীতি। যদি মনে করো আমি তোমাদের কাউকে বলতেছি তুমি সৃজনশীল 5 নাম্বার করো, তুমি 7 নাম্বার করো, তুমি 11 নাম্বার করো, 3 জনকে 3 রকমের নির্দেশনা দিয়ে দিছি। এখন আমি যখন আনসার মিলাতে যাচ্ছি, এখন কারটা প্রথমে নিব, কারণ ভিন্ন ভিন্ন নির্দেশনা দিছি, সমস্যা হয়ে যাচ্ছে। যদি সবাইকে সেম নির্দেশনা দিতাম, আমি খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারতাম। সেই জন্য নির্দেশনার ঐক্য মানে হচ্ছে ধারাবাহিকভাবে নির্দেশনা দিয়ে যাওয়া, সেটাই হচ্ছে নির্দেশনার ঐক্য। বুঝে গেছি স্যার আশা করি। তারপর আসি সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন। এটা বলতে তুমি নিজের স্বার্থের জন্য কাজ করলে হবে না, প্রতিষ্ঠানের জন্য কাজ করতে হবে, সেলফিশ হওয়া যাবে না। এটাই হচ্ছে সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন। শেষ। পারিশ্রমিকের নীতি। শ্রমিককে যথাযথভাবে পারিশ্রমিক দিতে হবে, শ্রমিককে ঠকানো যাবে না। ও যতটুকু কাজ করবে ওকে ততটুকু পারিশ্রম দিব। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে কি স্যার? প্রথমে একটা বুঝিয়ে দিই কেন্দ্রীকরণটা কি, উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই। কেন্দ্রীকরণ মানে হচ্ছে ক্ষমতা নিজের হাতে ধরে রাখা। আমার এখন ক্ষমতা আছে, আমি এটা কন্ট্রোল করার। আমি কি করতেছি? ক্ষমতার অপব্যবহার করার ট্রাই করতেছি। আমার ক্ষমতা আছে, আমি কাউকে দিব না, সবার উপর জোর জুলুম করব। ক্ষমতা নিজের কাছে ধরে রাখা হচ্ছে কেন্দ্রীকরণ, আর ক্ষমতা নিজের কাছে ধরে না রাখা হচ্ছে বিকেন্দ্রীকরণ। ঠিক আছে? এই যে দেখো, এটা হচ্ছে ক্ষমতা, এটা আমি নিজের কাছে ধরে রাখতেছি,
বাইরে যেতে দিচ্ছি না, এটা হচ্ছে কেন্দ্রীকরণ। আর এটা হচ্ছে ক্ষমতা, আমি ধরে রাখতেছি না, ক্ষমতাটা চারিদিক দিয়ে ছড়াই দিচ্ছি, সবাইকে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। ক্ষমতা নিজের কাছে ধরে রাখা কেন্দ্রীকরণ, আর সবাইকে ক্ষমতা দিয়ে দেওয়া সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। বুঝছি আশা করি, বুঝছি আশা করি, ক্লিয়ার স্যার, তাই না? তাহলে ইতিমধ্যে কয়টা 7-8টা নীতি চলে গেছে, কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ। আর কি আছে স্যার? জোড়াময় শিকল, এই যে ফেমাস নীতি চলে আসছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। জোড়াময় শিকল, জোড়াময় শিকল বলতে কি বোঝায় স্যার? কিছুক্ষণ আগে আমরা স্তর পড়ছি না, এই যে উচ্চ স্তর, তারপর হচ্ছে মধ্য স্তর, এরপর হচ্ছে নিম্ন স্তর। তাহলে উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। উচ্চ স্তর মধ্য স্তরকে কাজ দিবে, মধ্য স্তর নিম্ন স্তরকে কাজ দিবে। কাজগুলো জোড়া, দেখো শিকল আকারে আসতেছে, এটাকে বলে জোড়াময় শিকল। যখন কাজগুলো উচ্চস্তর, মধ্যস্তর, নিম্নস্তর এভাবে শিকল আকারে নেমে আসে, উচ্চস্তর মধ্যস্তরকে কাজ দিবে, মধ্যস্তর নিম্নস্তরকে দিবে, এই যে শিকল আকারে আসছে না, সেজন্য এটার নাম হচ্ছে জোড়াময় শিকল। এটাই কি বলে? জোড়াময় শিকল। যখন কর্তৃত্ব রেখা উপরের স্তর থেকে মধ্যস্তর, মধ্যস্তর থেকে নিম্নস্তরে নেমে আসে, শিকল আকারে নেমে আসে, এই যে একটা শিকল আঁকতেছি, দেখো শিকলের মতো নেমে আসতেছে, সেজন্য এটাকে বলা হয় জোড়াময় শিকল। বুঝছি? বুঝে গেছি আশা করি জোড়াময় শিকলটা। তারপর এরপরে কি আছে স্যার? এরপরে নীতি কি? এরপরে নীতি আছে হচ্ছে আমাদের শৃঙ্খলার নীতি। শৃঙ্খলার নীতি বলতে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাতে হবে। যে কাজের জন্য যোগ্য তাকে সে স্থানে বসাবো, অযোগ্য ব্যক্তিকে বসানো যাবে না। বাংলাদেশের চাকরির ক্ষেত্রে কি হয়? অযোগ্য ব্যক্তিকে বসানো হয়, ঠিক আছে? চাকরির ক্ষেত্রে যোগ্য ব্যক্তিকে বসানো হয় না, আত্মীয় স্বজনকে বেশি টানা হয় চাকরির ক্ষেত্রে। মামা, কালু, চাচা, চাচি ওদেরকে আগে প্রায়োরিটি দেয়, কিন্তু ওরা যোগ্য নয় তবুও দেয়। তাহলে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো হচ্ছে শৃঙ্খলার নীতি। যদি যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে না বসায় তাহলে শৃঙ্খলার নীতি কি হবে? লঙ্ঘন করা হবে। চলে গেল শৃঙ্খলার নীতি। সাম্যতা, সাম্যতা মানে সবার সাথে সমান আচরণ করতে হবে। কাউকে বেশি দেখতে পারি, কাউকে দেখতে পারি না, কারোর সাথে ভালো আচরণ, কারোর সাথে খারাপ আচরণ, এটা করা যাবে না। সাম্যতা মানে সবার সাথে ভালো সমান আচরণ করতে হবে। কর্মীদের চাকরির স্থায়িত্ব বিধান, আমার প্রতিষ্ঠানে যারা কাজ করে সবাইকে আমি স্থায়ীভাবে চাকরি দিব। অস্থায়ীভাবে চাকরি দিলে কর্মীরা সবসময় টেনশনে থাকবে কখন যে চাকরিটা চলে যায়। তাহলে কর্মীদের চাকরির স্থায়িত্ব বিধান বলতে ওদের চাকরির স্থায়িত্ব বিধান করতে হবে, ওদেরকে আমি বিশ্বাস দিব যে তোমাদের চাকরিটা যাবে না, থাকবে এত বছর পর্যন্ত। তাহলে ওরা আরামসে নিশ্চিন্তে কাজ করতে পারবে। এটা হচ্ছে কর্মীদের চাকরির স্থায়িত্ব বিধান। এরপর হচ্ছে উদ্যোগ নীতি। উদ্যোগ নীতি বলতে কর্মীদের আমরা নিজস্বভাবে চিন্তাভাবনার সুযোগ দিব, যেন ওরা নতুন কিছু চিন্তা করতে পারে, উদ্যোগ নিতে পারে। একতায় বল, একতায় বল এটা কোত্থেকে আসছে দেখো, ফরাসি ভাষায় এসপ্রিট ডে কর্পস, এসপ্রিট ডে কর্পস এটা হচ্ছে ফরাসি ভাষা, এটা এমসিকিউতে আসে। একতায় বল মানে কি? দশে মিলে করি কাজ, হারে জিতে নাহিলা আজ, সবাই একসাথে মিলেমিশে কাজ করব। ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা হচ্ছে একতায় বল। হেনরি ফেওলের 14টা নীতি শেষ। বুঝছো 14টা নীতি? 5 মিনিট লাগছে মনে হয় আমার বোঝাই দিতে কোন নীতির কাজ কি। আবার তোমরা বলো বুঝছো কিনা? হেনরি ফেওলের 14টা নীতি বুঝে গেছো কিনা স্যার? একটু বলো। তারপর আরও কিছু নীতি আছে যেগুলো লাগে, সেগুলো একটু আমি বুঝিয়ে দিচ্ছি শর্টকাটে। এগুলো হচ্ছে হেনরি ফেওলের বাইরের নীতি। হেনরি ফেওলের আরও কিছু নীতি আছে বাইরের। ভাই আপনি যেভাবে বোঝান, না বোঝার উপায় নেই। আচ্ছা ক্লিয়ার? জি ভাই সব ক্লিয়ার। দেখছো মুখস্থ না করে শর্টকাটে শুধু নামগুলো মনে রাখলে হয়ে যায়, এর ভিতর কি আছে বোঝা যায়। নাম দেখলেই বোঝা যায় যে এর ভিতর কি আছে। উদ্দেশ্যের নীতি, এর ভিতর কি আছে বলো তো? প্রতিষ্ঠান একটা উদ্দেশ্য নিয়ে কাজ করবে, যতক্ষণ উদ্দেশ্যটা কমপ্লিট হয় ততক্ষণ কাজ থামাবে না। নমনীয়তার নীতি, তোমাকে ফ্লেক্সিবল হতে হবে, নমনীয় হতে হবে, যে কোনো পরিস্থিতি নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে, খাপ খাইয়ে নিতে হবে, এটা হচ্ছে নমনীয়তার নীতি। ভারসাম্যের নীতি, প্রতিটা বিভাগ উপবিভাগ কর্মীর সাথে ভারসাম্য করতে হবে, ঠিক আছে? উপর নিচ করা যাবে না। ওকে সমান কাজ দিলে ওকে সমান কাজ দিব, ওর সাথে ভালো আচরণ করলে ওর সাথে, সব কিছু ভারসাম্য করতে হবে, সেটা হচ্ছে ভারসাম্যের নীতি। মিতব্যয়িতার নীতি, মিতব্যয়িতার নীতি মানে হচ্ছে প্রতিষ্ঠানের খরচ কম করতে হবে, প্রতিষ্ঠানের খরচ কমলে মুনাফা বেড়ে যাবে, এটা হচ্ছে মিতব্যয়িতার নীতি। খরচ কম, মুনাফা বেশি। তারপর হচ্ছে সমন্বয় ও সহযোগিতার নীতি, প্রতিষ্ঠানের আমরা একে অন্যকে কী করবো? সাহায্য সহযোগিতা করব। সর্বজনীনতার নীতি, প্রতিষ্ঠানের কাজগুলো সব জায়গায় ব্যবহৃত হয়, সেজন্য এটাকে বলা হয় সর্বজনীনতার নীতি। শেষ, নীতি শেষ। ক্লিয়ার? নীতি শেষ। আচ্ছা বকা খাইতাম আগে না বুঝলে। দেখো জাস্ট নীতির নামগুলো দেখলে আমি বুঝে যাচ্ছি এর ভিতর কি আছে। দেখি আবার তোমরা পারো কিনা নীতি থেকে। আমরা নীতিগুলো পড়ে ফেললাম, এখানে নীতির বাইরে থেকে প্রশ্ন হয় না তেমন, বুঝছে স্যার? এখানে নীতির বাইরে তেমন প্রশ্ন হয় না। আরেকটা জিনিস আছে, আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী। তুমি যদি একজন ব্যবস্থাপক হও তোমার কি কি গুণ থাকতে হবে দেখো।
সাংগঠনিক জ্ঞান থাকতে হবে, ব্যবস্থাপকীয় জ্ঞান, শারীরিক ও মানসিক সুস্থতা, শিক্ষিত, অভিজ্ঞ, সচেতন হতে হবে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, অনুপ্রাণিত করার ক্ষমতা, যোগাযোগ দক্ষতা, দূরদর্শিতা, মোহনীয় ব্যক্তিত্ব, নিয়মানুবর্তিতা, ঝুঁকি গ্রহণ করতে হবে, উদ্ভাবনী শক্তি, পরিশ্রমী, জেন্ডার সচেতন হতে হবে। তাহলে তোমাকে আমি বলতে পারবো তুমি একজন আদর্শ ব্যবস্থাপক। ঠিক আছে স্যার, এখানে আর কিছু নাই, এই অধ্যায়ে আর কিছুই নাই, এই অধ্যায়ে যা শুধু নীতি আর নীতি, আর নীতি তো আমরা পরে ফেললাম। দেখি কয়েকটা জিজ্ঞেস করে পারো কিনা, দেখি তোমরা কতটুক নীতি পারো সেটা আমি একটু দেখে নিই স্যার। ব্যবস্থাপনার নীতি, এগুলো থেকে প্রচুর প্রশ্ন হবে। আনসারটা আমি ডেকে রাখতেছি। 3 নাম্বার আনসার করো তোমরা। 3 নাম্বার প্রশ্নটা দেখো, 3 নাম্বার আর 4 নাম্বার আনসার করবা। প্রথমে 3 নাম্বার আনসার করবা, তারপর 3 নাম্বার। কোনটি সিদ্ধান্ত গ্রহণের নির্দেশিকার কাজ করে? সিদ্ধান্ত নিতে কোনটি হেল্প করে? পদ্ধতি, নীতি, বিধি, কৌশল। আনসার করো 3 নাম্বার। বুঝছি ভাইয়া, ওকে। নুসরাত উর্মি বলো, কোনটি সিদ্ধান্ত গ্রহণের নির্দেশিকার কাজ করে? পদ্ধতি, নীতি, বিধি, কৌশল। ফার্স্ট, সবাই ফার্স্ট, আগের মতো হয়ে যাও, স্পিড হয়ে যাও সবাই। ফার্স্ট একটু করো। সবাই বলছে 3-এর বি। নুসরাত উর্মি বলছে 3-এর বি, জাহেদ বলছে 3-এর বি, আদ্রিকা জান্নাত বলছে 3-এর বি, এমডি জাহেদ 4 নাম্বারে চলে গেছে, এমডি ইব্রাহিম বলছে 3-এর বি, সঞ্জুর রহমান বলছে বি বি বি, সবাই বলছে বি। ভেরি গুড। সিদ্ধান্ত গ্রহণে কাজ করা হচ্ছে নীতি হেল্প করে। এবার দেখে 4 নাম্বারে বলো, ব্যবস্থাপনার মৌলিক নীতি কে প্রবর্তন করেন? এত সহজ প্রশ্ন কেন স্যার, এত সহজ প্রশ্ন কেন? 4 নাম্বার। ওকে, 4 নাম্বার দিয়ে আনসার করি স্যার সবাই। 4 নাম্বার সবাই বলছে 4-এ সি। হেনরি ফেওল যেখানে আনসার সেখানে, এরকম না। ব্যবস্থাপনার মৌলিক নীতি প্রবর্তন করা হচ্ছে হেনরি ফেওল। কয়টি নীতি দিয়েছেন? 14টা নীতি দিয়েছেন স্যার। ভেরি গুড। 4-এর আনসার হচ্ছে গ। সবার আনসার সঠিক হয়েছে। এরপর আসি, হ্যাঁ একটা সুন্দর প্রশ্ন পেয়েছি, 11 নাম্বারটা তোমরা আনসার করো। তার আগে একটু মুছে দিই আনসারটা। এবার বলো 11 নাম্বার। ইন্ডাস্ট্রিয়াল জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটি কে রচনা করেন? ইন্ডাস্ট্রিয়াল জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এই গ্রন্থটি কে রচনা করেন? হেনরি ফেওল, এফডব্লিউ টেলর, লুকা প্যাসিওলি নাকি লুথার গুলিক? বলো এটা কে রচনা করেন? 11 নাম্বার দিয়ে আনসার করেন স্যার। 11 নাম্বার, ইন্ডাস্ট্রিয়াল জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটি কে রচনা করেন? ওকে, এখনো আনসার পাচ্ছি না। সাজ্জাদুল ইসলাম সবার আনসার দিয়েছে এফডব্লিউ টেইলর। বাকিরা দিকে জানাও। ইন্ডাস্ট্রিয়াল জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন। তাসিম বলতেছে 11-এর বি, আদ্রিকা জান্নাত বলতেছে 11-এর বি, আব্দুল্লাহ আল ফাহিম বলছে 11-এর বি, তারপর হচ্ছে এমডি জাহেদ বলছে পারিনা বায়া, সঞ্জুর রহমান বলছে এ, আর শে আলিম বলছে খ, ইসরাত রুবা বলতেছে বি, তারপর হচ্ছে নুসরাত উর্মি বলতেছে বি, সবাই বলতেছে বি বি বি। সঠিক উত্তর কি বি? দেখি, মনে হচ্ছে তোমরা কোথাও না কোথাও ভুল করতেছো, মনে হচ্ছে। দেখি তাহলে, ইন্ডাস্ট্রিয়াল জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বইটি হচ্ছে হেনরি ফেওলের। সবার ভুল হয়েছে, সবার, একদম কারো উত্তর সঠিক হয় নাই। কালকে যদি এটা আসতো, ভুল দেখাই আসতো তোমরা। এটা হচ্ছে হেনরি ফেওলের, তোমাদের বইও আছে, দেখে নিবা বই খুলে, এটা হেনরি ফেওলের বই। খুবই দুঃখজনক, খুবই হতাশ হচ্ছি। হেনরি ফেওল। আর এফডব্লিউ টেলর কোনটা স্যার? এফডব্লিউ টেলরের বই হচ্ছে, আমি সেটা লিখে দিচ্ছি, ওনার বইয়ের নাম হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। ওনাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, আর ওনার বইয়ের নাম হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। এফডব্লিউ টেইলর, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এফডব্লিউ টেইলর। ওকে ওকে, এবার আমরা স্যার পরে চলে যাই। এরপরে নীতি 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 এরপর আসি স্যার 29 নাম্বার। 29 নাম্বার স্যার, 29 নাম্বার আনসার করো।
29 নাম্বারের আনসার করো তোমরা, দেখি কে আনসার করতে পারো। 29 নাম্বার, এসপ্রিট ডে কর্পস কোন দেশীয় শব্দ? ইংরেজি, রোমান, গ্রিক, ফরাসি? বলো বলো স্যার। ওকে, আমারটা হয়েছে বলছে সঞ্জু রহমান, খারিকে বানাই দিলাম। আচ্ছা, ফার্স্ট 29-এর বি 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 বলতেছে 29-এর বি। তোমরা যে কি পরিমাণ ভুল করতেছ, কাল পরশু যে পরীক্ষা কি করবো আমি তো বুঝতেছি না। সবাই বলতেছে মেবি, খ অনিক দত্ত মেবি, ঠাস করে একটা মেবি যখন মুখের মধ্যে মারবো তখন বুঝবো মেবি খ নাকি মেবি কি। ফাহিম বলছে সি, এমডি জাহেদ বলছে 29-এর সি, কে বলতেছে ডি। বি সি ডি, তিনটা আনসার পেলাম, বি সি ডি। এটা যদি যাদের ভুল হবে তারা নিজে নিজে একটা কি একটা শাস্তি নিয়ে নিবা, নিজস্ব হাত দিয়ে নিজস্ব মুখে একটা শাস্তি নিয়ে নিবা। আদ্রিকা জান্নাত বলতেছে ডি, হামজা বলতেছে সি, সুমাইয়া ফেরদৌস মিম বলতেছে ঘ, সিনথিয়া ইসলাম সামিয়া বলছে ডি, সঞ্জু রহমান বলছে ডি। ওকে, এবার আমরা দেখি আনসার কি। আনসার হচ্ছে এসপিরিটের কর্পস হচ্ছে একটা ফরাসি শব্দ, ফরাসি। যাদের ভুল হয়েছে তোমরা নিজস্ব হাত দিয়ে নিজস্ব একটা শাস্তি খাও, বুঝছো? এখনো ভুল উত্তর দিচ্ছে গ্রিক, গ্রিক না স্যার, এসপিরিটের কর্পস হচ্ছে একটা ফরাসি শব্দ। একটা কোন শব্দ? ফরাসি শব্দ। আর এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে একতায় বল। কিছুক্ষণ আগে পড়েছি, একতায় বল। কমন এমসিকিউ, কমন এমসিকিউগুলো তোমরা ভুল করে আসবে কালকে কমন এমসিকিউগুলো ভুল করে আসবে তোমরা। সুমাইয়া ফেরদৌস মিম বলছে আমার ভুল হয় নাই। হ্যাঁ, সুমাইয়ার আনসার সঠিক হয়েছে, গুড, ভেরি গুড। বাকিরা একটা নিজস্ব হাত দিয়ে কাজ করে ফেলো। আমি থাকলে তো আমি দিতাম তোমাদের। এরপর 35 নাম্বার আনসার করো, দেখি 35 নাম্বার কার হয়। 35 নাম্বার আনসার করো। ডুয়াল সাবঅর্ডিনেশন বিষয়টি কোন নীতির পরিপন্থী? ডুয়াল সাবঅর্ডিনেশন বলো তো, এটা কোন নীতির বাইরে? শৃঙ্খলা, আদেশের ঐক্য, দায়িত্ব, কর্তৃত্ব নাকি নির্দেশনার ঐক্য? ডুয়াল সাবঅর্ডিনেশন বলো স্যার। ডুয়াল সাবঅর্ডিনেশন বিষয়টি ব্যবস্থাপনার কোন নীতির সাথে পরিপন্থী, অর্থাৎ কোন নীতি এটাকে সাপোর্ট করে না? ডুয়াল সাবঅর্ডিনেশন মানে কি? দ্বৈত কর্তৃত্ব, দুই জায়গা থেকে আমাকে অর্ডার দিচ্ছে, এটা কোন নীতি সাপোর্ট করে না? বলো। কালকে এক্সাম নাই, কালকে না পরশু এক্সাম। 35-এর ক বলছে সজল, সিরাজুল ইসলাম সজল বলছে শৃঙ্খলা। দেখি নীতি থেকে আসলে তোমরা, আমি দেখতেছি ভুল করতেছো বেশিরভাগ, নীতি মনে হয় ভুল করবা তোমরা। সঞ্জু রহমান বলছে বি, আদ্রিকা জান্নাত বলছে বি, সাজ্জাদুল ইসলাম বলছে এ, সুমাইয়া ফেরদৌস মিম বলছে খ হবে মনে হয় কোনো কথা নেই স্যার, ফিক্সড হতে হবে আনসার, কনফিডেন্স থাকতে হবে। ইসরাত রুবা বি, আব্দুল্লাহ ফাহিম বি, ইব্রাহিম বলছে সি, অরূপ বলছে বি, এমডি জাহেদ বলছে বি, প্রথম দাস বলছে বি, নুসরাত উমি বলছে সি, প্রিয়তমা বলছে সি। আবার গোলকাইছো তোমরা। দ্বৈত কর্তৃত্বকে সাপোর্ট করে না, দুইজন একসাথে আদেশ দিতে পারবে না, দুইজন একসাথে আদেশ দিতে পারবে না। সেটা কোথায় বলো তো? দুইজন একসাথে আদেশ দিতে পারবে না, সেটা হচ্ছে আদেশের ঐক্য। দুইজন একসাথে আদেশ দিতে পারবে না, সেটা হচ্ছে কোথায়? আদেশের ঐক্যে। ডুয়াল সাবঅর্ডিনেশন এটা কোন নীতির পরিপন্থী? আদেশের ঐক্য। রাইট অ্যান্সার হচ্ছে খ। যারা ক বলেছ তারার উত্তর রাইট। কিচ্ছু হচ্ছে না, কারো হচ্ছে, অনেকের হচ্ছে, আমি খেয়াল করতেছি। তার মানে নীতি অধ্যায়ে তোমাদের ভালো করে পড়তে হবে, যত এমসিকিউ সিকিউ আছে সব বসে বসে সলভ করে ফেলবা, তখনই তুমি ভালো করবা, না হলে পারবা না। গাইডে যদি 300 এমসিকিউ থাকে 300 পড়ে ফেলবা, 400 থাকলে 400, 500 থাকলে 500 পড়ে ফেলবা। এবার একটা সিকিউ সলভ করে দেখি তোমরা নীতি থেকে পারো কিনা। এবার একটা সিকিউতে আসি, দেখি স্যার নীতির অবস্থা দেখো। কুমিল্লা বোর্ড 2023টা সলভ করে দেখি। কুমিল্লা বোর্ড 2023 গ নাম্বারে কি বলছে দেখো। উদ্দীপকের জনাব রায়হান ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেন? নীতি, কোন নীতি? রায়হান কোন নীতি অনুসরণ করছে একটু দেখো, খেয়াল করো, পারা যাবে। ওকে, হয়েছে তো স্যার, আচ্ছা ঠিক আছে হয়েছে। জনাব রায়হান একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে নতুন যোগদানের পর প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করেন। এই যে দেখো, প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করেন, এটা দেখে তো আমি বুঝে যাচ্ছি।
প্রত্যেকের দায়িত্ব ক্ষমতা নির্দিষ্ট করে দেন। পরবর্তীতে তিনি লক্ষ্য করলেন কর্মীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। অনুসন্ধানে জানতে পারলেন প্রতিষ্ঠানের বেশিরভাগ কর্মীর নিয়োগ অস্থায়ী প্রকৃতির হওয়ায় চাকরি চলে যাওয়ার ভয়, উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে এবং চাকরি নিয়ে অন্যত্র চলে যাচ্ছে। বিষয়টি নিয়ে জনাব রায়হান চিন্তিত। আচ্ছা, এটা পরে আনসার করো আগে। জনাব রায়হান ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছেন? প্রথম 3 লাইন পরে আনসার করো। এখান থেকে এতটুকু কোন নীতি? গুড, ভেরি গুড। সাজ্জাদুল ইসলাম বলছে কার্য বিভাজন, আদ্রিকা বলছে কার্য বিভাজন। ওয়াও, এই যে ঈশ্বরী কিন্তু আসা শুরু করছে। সবাই বলো, প্রথম 2 লাইন পরে আনসার চলে আসছে। কোন নীতি অনুসরণ করছে? ফাহিম বলছে কার্য বিভাজন, সঞ্জুর রহমান বলছে কার্য বিভাজন। গুড, ভেরি গুড। বাকিরা সবাই আনসার করো। ইসরাত রুবা বলছে কার্য বিভাজন, প্রীতম দাস বলছে কার্য বিভাজন, অনিক দত্ত বলছে কার্য বিভাজন। এই যে এখান থেকে দেখে বুঝে গেছি প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে দিছে। তোমার কাছে এটা, তোমার বিভাগের কাছে এটা, তোমার বিভাগের কাছে এটা ভাগ করে দিছে। তাহলে কাজকে ভাগ করে দেওয়া মানে কার্য বিভাজন। ভেরি গুড, কার্য বিভাজন। এরপর গ নাম্বার কী হবে বলো তো? কর্মীরা চাকরি নিয়ে ভয়ে আছে। ব্যবস্থাপনার কোন নীতির অনুসরণের মাধ্যমে জনাব রায়হান সমস্যা সমাধান করতে পারবে? চাকরির স্থায়িত্ব করতে হবে। চাকরির স্থায়িত্ব নীতি ঠিক করলেই কর্মীরা কি হবে? সন্তুষ্ট হবে আর ভয় পাবে না, কাজ করতে পারবে। গ নাম্বারের আনসার হচ্ছে চাকরির স্থায়িত্ব নীতি। বুঝে গেছো? এবার বলো, নীতি কঠিন? নীতি থেকে আনসার করা যাচ্ছে কি না? নীতি সহজ, নীতি বুঝতে একদম ইজি, একদম সহজ। 2টা অধ্যায় আমি তোমাদের 1 ঘন্টার ভিতর কমপ্লিট করে দিতে পারলাম। আমার নিজেরও ভালো লাগতেছে। 1 ঘন্টা 5 মিনিট লাইভ ক্লাস, 2টা অধ্যায় কমপ্লিট করে দিতে পারলাম। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2। বাকি আছে হচ্ছে আমাদের আরও এদিকে 3টা, 3, 4, 5, ওইদিকে 10টা তোমরা চাইলে স্কিপ করতে পারো অথবা পড়তে পারো। ঠিক আছে, এগুলো থেকে পড়লেই তুমি আনসার করতে পারবা। গুড, সহজ স্যার, চাকরির স্থায়িত্ব নীতি সহজ। এবার একটু আসি স্যার, কোন চ্যাপ্টার পড়বো, কোনটা পড়লে 7টা আনসার করতে পারবো? আমাদের একটু সাজেশন দেন। তাহলে কোনটা পড়লে 7টা আনসার করতে পারবো সেটা দেখে নিই। কোন অধ্যায় থেকে কয়টা আসবে? প্রথম হচ্ছে অধ্যায় 1। অধ্যায় 1 থেকে তুমি পাবা হচ্ছে 1টা, 2টা পেতে পারো, আমি জাস্ট কম করে ধরতেছি। অধ্যায় 2 থেকে পাবা হচ্ছে 2টা। অধ্যায় 3 থেকে 2টা থাকবে পরিকল্পনা, যেহেতু এটা ভালো একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। অধ্যায় 4 থেকে 2টা থাকবে সংগঠিতকরণ। অধ্যায় 5 থেকে 2টা থাকবে কর্মী সংস্থান। এগুলো ইম্পর্টেন্ট অধ্যায়গুলো, 2টা করে থাকবে। এরপর হচ্ছে অধ্যায় 6, 2, 4, 6, 8, 9। অধ্যায় 4 থেকে 1টাও দিতে পারে, 2টাই দিতে পারে। আর অধ্যায় 10 থেকে 1টা দিবে নিয়ন্ত্রণ থেকে। এবার তুমি যদি ভালো করে 1 থেকে 5 পর্যন্ত পড়ো, তুমি 7টা আনসার করতে পারবা না? 2, 4, 6, 8, 9, 9টা কমন থাকবে তোমার। তুমি যদি প্রথম 5টা অধ্যায় পড়ো, তোমার 9টা কমন থাকবে। তোমার কয়টা কমন থাকবে? 9টা কমন থাকবে। শুধু 1 থেকে 5টা অধ্যায় পড়লেই তুমি 7টা সৃজনশীল লিখতে পারবা। আর যারা রিস্ক নিতে চাও না, তাহলে তোমরা 1 থেকে 6 পর্যন্ত পড়তে পারো, আর 10টা চাইলে স্কিপ করতে পারো নিয়ন্ত্রণ, কিন্তু এমসিকিউর জন্য পড়বে। বোঝা গেছে? বুঝতে পারছি স্যার কোন অধ্যায় থেকে কয়টা আসবে এবং কিগুলো পড়বো। যারা কম পড়তে চাচ্ছ তোমরা 1 থেকে 5 অধ্যায় পড়বা, আর যারা ঝুঁকিমুক্ত থাকতে চাচ্ছ তোমরা 1 থেকে 6 পড়বা। আর যারা সবগুলো পড়তে চাচ্ছ তারা তো ভেরি গুড, তাদের প্রিপারেশন তো একদম 100। বোঝা গেছে? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? 2টা অধ্যায় আমি ক্লিয়ার করে দিলাম। বাকিগুলো আমরা কালকে ক্লাস করব। সকালে ক্লাস হবে, কালকে 10টার দিকে ক্লাস হবে। আমরা পেজে জানিয়ে দিব, পেজের সাথে থাকবা। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে? আমরা শেষ করতে পারি ক্লাসটা, বিদায় দিতে পারি তোমাদের। বলো, আর কোনো প্রশ্ন আছে কিনা? আর কোনো প্রশ্ন আছে আপনাদের? ইনশাল্লাহ সব পারবো। গুড, ভেরি গুড আদ্রিতা জান্নাত। আর আজকে যা পড়াইছি 2টা অধ্যায় কনসেপ্ট ক্লিয়ার, কারো কোনো সমস্যা নেই, একদম বুঝে গিয়েছো। প্রশ্ন কোথা থেকে হচ্ছে, কীভাবে পড়তে হবে, কী পড়তে হবে। জি স্যার, আমি স্কিপ করবো, সমস্যা নেই, তোমরা পড়তেও পারি, স্কিপও করতে পারো। জি স্যার। তাহলে স্যার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ক্লাস কয়টায়? পিডিএফ কখন দেবেন স্যার? দিয়ে দিব। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কালকে সকালে ক্লাস হবে, পেজে জানিয়ে দিব কয়টায় হবে। তবে মোস্ট প্রবাবলি 10টা থেকে শুরু হতে পারে। সবাই যুক্ত থাকবে পেজের সাথে, লেট করবা না। ওকে, কালকে আমরা বাকি অধ্যায়গুলো ক্লিয়ার করে ফেলবো। পিডিএফ দিয়ে দিব স্যার, পিডিএফ দিয়ে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। পড়তে বসবেন, ক্লাসের পরেই সবাই পড়তে বসে যাবেন একটু রেস্ট নিয়ে, সময় নষ্ট করবে না। পিডিএফ দিয়ে দিব স্যার। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ সবাইকে।